হ্যালো, সবাই কথা শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ, আর স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখ, সিলেবাসটা নিয়ে একটু অল্প করে বলে দিই। এবার বোধহয় 5টা পেপার আছে এর মধ্যে। ডিএসসি সি 5, 6, 7 আর 8। তো প্রথমটা যেটা মডার্ন ফিজিক্স, এটা তো পড়া থাকবে। তারপরে আছে ইলেকট্রোম্যাগনেটিজম, যেটার খানিকটা পার্ট আমি পড়াবো। তারপরে ম্যাথমেটিক্যাল ফিজিক্স 2 আছে, এর আগে নিশ্চয়ই ম্যাথমেটিক্যাল ফিজিক্স 1 পড়েছিস তোরা। তারপরে আছে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, চারটে paper আছে। এবার সেটা নিয়ে একটু বলে দাদা দিই। তোমার কথাগুলো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে কথাগুলো। কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি 4G ইউজ করছি, তো যদি মাঝখানে কেটে হেঁটে যায় কখন আমাকে বলিস, হ্যাঁ? তোরা বললে আমি ঠিক শুনতে পাবো, আমি না বললে তোরা শুনতে না পেলেও। ঠিক আছে, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে, তাহলে আবার বলি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেটিজমের যে পার্টটা আছে, ওটার প্রথম পোর্শনটা যেটা, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট দেখ, তোরা অলরেডি ক্লাস 12-এ পড়েছিলিস। সেটাই এখানে আছে বলতে গেলে। খুব বেশি ফারাক নাই, প্রায় একই। তো এটাতে খুব বেশি জাস্ট একটু আধটু কোয়ালিটি ফ্যাক্টরটা নিয়ে একটু ডিটেলসে পড়া হবে। আর রেজোনেন্সটা নিয়ে একটু বেশি ডিটেলসে পড়া হবে, যেটা ক্লাস 12-এ পড়েছিলিস তার থেকে। আর একটা জিনিস, পাওয়ার ডিসিপেশন, এই ব্যাপারটা নিয়েও এখানে একটু বেশি ডিটেলসে আছে। বাকি মোটামুটি একই রকম, যেটা ক্লাস 12-এ পড়েছিলিস। তারপরে আসে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স তোরা দেখ, এটাও ক্লাস 12-এ পড়েছিলিস, কিন্তু তখন তোরা ইন্টিগ্রাল ফর্মে পড়েছিলিস, যেমন গসেস থিওরেম, এগুলো ইন্টিগ্রাল ফর্মে পড়েছিস। এবার এখানে বেশি ওই তোর ডিফারেন্সিয়াল ফর্মের ওইগুলো, তোর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, এইসবগুলো ইউজ করে এই এই টাইপের একটু বেশি পড়াশোনাটা হবে। আর তারপরে ডাইইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটার, এটা ক্লাস 12-এ খুব কম ছিল বলতে গেলে, এটা এবারে খুব বেশি আছে। মানে আরও ডিটেলসে, অনেক ডিটেলসে জানতে পারি পোলারাইজেশনের ব্যাপারে, বাউন্ডারি বলে একটা জিনিস হয়, এগুলো নিয়ে জানতে পারবি। তারপরে ল্যাপ্লাস অ্যান্ড পয়সন ইকুয়েশন, এটা দুটো স্পেশাল কাইন্ড অফ ইকুয়েশন, যেটা ওই ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রোডাইনামিক্স থেকেই আসছে বলতে গেলে। তো সেইগুলো নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা। তারপরে মেথড অফ ইমেজেস হচ্ছে, যে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রবলেম, তোরা যেমন ক্লাস 12-এ পড়াশোনা করেছিস, তোরা যে কোনো একটা জিনিস গসেস থিওরাম দিয়ে পড়েছিস, বা গসেস থিওরাম দিয়ে কোনো একটা সিলিন্ডার, একটা কারেন্ট, সরি, একটা চার্জ আছে এমন ওয়্যারের কোনো একটা পয়েন্টে, ইলেকট্রিক ফিল্ডটা তুই বার করতে পারতিস গসেস থিওরাম দিয়ে। এবার সে একই জিনিস, একটা আলাদা মেথড, ওরকমই গসেস থিওরামের মতনই একটা ইউজফুল মেথড, যেটা হচ্ছে মেথড অফ ইমেজেস। তো এই পার্টটাও আমি বলবো। তারপরে ইলেকট্রোস্ট্যাটিক পার্টটা গেল, এরপরে ম্যাগনেটোস্ট্যাটিকের পার্টটা আছে। ম্যাগনেটোস্ট্যাটিক মানে বেসিক্যালি ম্যাগনেটিজম। এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন ডেন্সিটি প্লাস ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এইসব ব্যাপারগুলো একটু জানতে হবে। আর ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটারটা বেসিক্যালি ইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটার, মানে ডাইইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটার, এটা হচ্ছে একটা চার্জের জন্য যেটা হয়, আর এটা করেসপন্ডিং একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, যেটা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। তো এখানে ওই ম্যাগনেটাইজেশন এইসব দেখবি। এখানে ওইখানে ইলেকট্রিক ডাইপোল পড়েছিলিস, এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দেখতে পাবি। এইসব যেগুলো আছে। তো এই যে এই এতগুলো যেগুলো বললাম, এগুলো খুব বেশি ডিটেলসে থাকেনি, এর আগে তোরা পড়েছিস। আর তারপরে আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা পড়েছিলিস। এটা বাস ওই একই জিনিস, যেমন ফ্যারাডেস ল, লেঞ্জেস ল, এইসব পড়েছিলিস, এই একই জিনিস। বাস ওই বললাম যেগুলো, ওই বেশি একটু মোর ম্যাথমেটিক্যাল ওয়েতে এবার পড়াশোনা হবে। আর ম্যাক্সওয়েল ইকুয়েশন মানে ইলেকট্রোস্ট্যাটিক আর ম্যাগনেটিক, মানে ইলেকট্রোস্ট্যাটিক আর ইলেকট্রোডাইনামিক্স আর ম্যাগনেটিজম, এই তিনটে জিনিসকে কম্বাইন করে ম্যাক্সওয়েল ইকুয়েশন তৈরি হয়। ম্যাক্সওয়েল ইকুয়েশনে বোধ হয় তোরা ক্লাস 12-এ পড়েছিলিস, তাই না? ইকুয়েশনগুলো জেনেছিলিস তো? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, মানে ঠিক আছে, তার মানে পড়িসনি, ধরে নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, ইএম ওয়েভ প্রোপাগেশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে যেটা ধর
তোরা পড়েছিলি সূর্যের আলো যেটা আসে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর কিন্তু সাউন্ড যেটা হয় ওটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, ওটা একটা তো ওই স্থিতিস্থাপক মানে কি বলে ওটাকে ইংরেজিতে, ওই তরঙ্গ, ওইটা ওই ওয়েভ। তো ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যেরকম বিহেভিয়ার, এবার ওটা বিহেভিয়ারটা বিভিন্ন মিডিয়ামে, ওটা আনবাউন্ডেড মিডিয়াম মানে কি, মানে ফ্রি স্পেস যাই বলিস এরকম। আর বাউন্ডেড মিডিয়াম মানে কি, ফ্রি স্পেস নয়, কোনো একটা মিডিয়ামের মধ্যে তার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারগুলো। তো মোটামুটি ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটিজমের ব্যাপারটা এটা খুব একদম ইনিশিয়াল হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এসি কারেন্ট থেকে, অল্টারনেটিভ কারেন্ট, সেখান থেকে শুরু হয়ে একদম একটু হায়ার লেভেলে যাওয়া যাবে। তো আস্তে আস্তে সেইভাবে স্টেপ অনুযায়ী আছে। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্টটা। অল্টারনেটিভ কারেন্টের আজকে পুরোটা বলবো না, এটা হয়তো 2 কিংবা 3টে ক্লাস লাগবে। তো এর মধ্যে আজকে দেখ এই মিন ভ্যালু, আরএমএস ভ্যালু এগুলো সম্বন্ধে জেনেছিস, এগুলোই। আর সাইনোসয়েডাল ওয়েভফর্ম কীভাবে হয়, আর এলআর, সিআর, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এইগুলো, আর রিঅ্যাকটেন্স, ইম্পিডেন্স, ফেজ অ্যাঙ্গেল এইগুলো নিয়ে বলবো। তো আজকে মানে বলতে গেলে পাওয়ার ফ্যাক্টর অবধি বলবো। রেজোনেন্স আর কোয়ালিটি ফ্যাক্টর এইগুলো পরের ক্লাসে, আরও এগুলো একটু বেশি বড় জিনিস বা একটু ডিটেলসে পড়তে হবে, সেগুলো পরের ক্লাসে লাগবে। তো আজকে তাহলে আমার পার্টটা শুরু করা যাক। আচ্ছা, এর আগে একটা কথা বল, তোরা তো অনেকেরই ইলেকট্রনিক্স মাইনর বা এইসব পেপার ছিল। তো ক্লাস 12-এর পর এই অল্টারনেটিভ কারেন্ট অন্য কোথাও জায়গায় আর কেউ কি পড়েছিস, মানে বিএসসিতে এসে বা বিএসএ এসে? আমি খালি তো এবারেই তো হুম, ইলেকট্রনিক্সে পড়েছি, খালি মাইনরে। আচ্ছা, মানে এবারেই অল্টারনেটিভ জানতে কারেন্ট। পেরেছি। ও, তার মানে আরএমএস ভ্যালু, মিন ভ্যালু এসব বার করা এগুলো সবই ছিল নিশ্চয়ই, তাই না? সব এই পুরো এসিটাই ছিল, পুরো কিউ ফ্যাক্টর অব্দি। আচ্ছা আচ্ছা, মানে আর তোদের সবারই কি ইলেকট্রনিক্স ছিল নাকি কারোর থাকে নি এরকম আছে? শুধু আমার আমারই ছিল কেমিস্ট্রি। বোধহয়। আমাদের ম্যাথ না, ছিল। আমার কেমিস্ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওই 2-3 জনের ছিল বলে, বাকি থাকেনি। ঠিক আছে, যাদের আছে ছিল তাদের তো ভালোই, তাদের আর এটা মানে পড়ার সময় আর নিজেকে বেশি এফোর্ট দিতে হবে না, এমনি পড়তে পারবি। আর যাদের নাই তারা একটু দেখে নেই, বেসিক্যালি 12-এরটাই রিক্যাপিচুলেশন হয়ে যাবে খুব সহজে। তাই মেনলি এই প্রথম 3টে কাটছে, বই। কথা কাটছে। হ্যাঁ, আচ্ছা, এবার শোনা যাচ্ছে? দাদা কথাগুলো কেটে আছে, টাওয়ারটা মাঝে মধ্যে আমার প্রবলেম করছে। এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, দেখ, বইগুলো বলতে প্রথমে যেটা বলবো, এই ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, বি ঘোষের বইটা, এটা একদম খুব খুব সহজ সরল ভাষায় লেখা বই। এইটা একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুব ভালো। আর তারপরে একটু যদি বেশি হায়ার লেভেলের জিনিস বা আর একটু বেশি প্রবলেম জিনিস করতে চাস ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে, তাহলে জানিস পপুলার বই খুব, ইলেকট্রোডাইনামিক্স। আর তারও ওপরে যদি একদম কোর থিওরিটিক্যাল নলেজ বা একদম ফান্ডামেন্টাল খুব ক্লিয়ার করতে চাস, তাহলে ফেনম্যান লেকচার্স। তো ফেনম্যান লেকচার্স বেসিক্যালি তুই অনলাইনেও পেয়ে যাবি খুব সহজেই, এগুলো পড়তে পারিস। আর চট্টোপাধ্যায় রক্ষিতের বইটা, এটাই প্রবলেমের জন্য অনেক, মানে ওই নিউমেরিক্যাল প্রবলেম বা এমনি ইউনিভার্সিটি পরীক্ষায় যেরকম প্রশ্ন দেয় সেই সব প্রবলেমের জন্য এই বইটা খুব ভালো। তো আমি বলবো এর মধ্যে একটা বই অ্যাটলিস্ট অবশ্যই কিনে রাখিস, যেহেতু ফিজিক্স পড়ছিস। তো এই বিঘোষেরটা কিনতে পারিস, এটা বেশ স্ট্যান্ডার্ড বই। আর বাকিগুলো তুই পিডিএফ পেয়ে যাবি, এটা একটা সুবিধা। গ্রিফিথের বইটা কিংবা ফেনম্যানের বইটাও পিডিএফ পেয়ে যাবি। আর বেশি বই পড়ার সময় পাবি না, 2টো পড়তে পারলে খুব ভালো, কিন্তু অ্যাটলিস্ট একটা অবশ্যই পড়িস। কারণ এইগুলো শুধু নোট দিয়ে বা এই করে হয় না, নোট দিয়ে পরীক্ষায় পাস করে যাবি, নাম্বারও পেয়ে যাবি, কিন্তু জানতে গেলে বই পড়তেই হবে। তো একটা বই অবশ্যই পড়িস, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আজকের পাঠ শুরু করা যাক। আমি যদি কাটছে একদম, কথা। ওকে, এবার শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এরকম থামিয়ে দিস। তাহলে একদম যদি ফান্ডামেন্টাল একটা কোশ্চেন করি যে হোয়াট ইজ এসি, তাহলে তোরা কে কি বলবি বল একজন আমাকে। এসি মানে হচ্ছে যে কারেন্টের মানে অভিমুখটা চেঞ্জ হয়, মানে হ্যাঁ, বেসিক্যালি তার মানে কি অল্টারনেট করছে, যেটা বললি তুই। অল্টারনেটিং কারেন্ট। হ্যাঁ। অল্টারনেটিভ মানে কি, তুই অভিমুখ চেঞ্জ বললি, তার মানে আমি লিখতে পারি ডাইরেকশন চেঞ্জ হয়। একটু আমি লিখতে পারি ডাইরেকশনটা চেঞ্জ হয়, তাই তো?
আর হ্যাঁ আর কেউ অন্য কিছু? ঠিক আছে, এটাই একদম বেসিক। তাহলে আমার ডিসি কারেন্ট কী ছিল? ডিসি কারেন্টটা বেসিক্যালি ছিল, যদি আমি ডিসি ভোল্টেজের কথা বলি, ডিসি ভোল্টেজটা আমার ছিল এরকম। এরকম যদি আমি একটা টাইমের রেসপেক্টে ওকে মেজার করি, একটা ব্যাটারির অ্যাক্রসে আমি যদি ভোল্টেজ মেজার করি, সেটা কী হবে? সবসময় কনস্ট্যান্ট হবে, তাই তো? আর কি কনস্ট্যান্ট হবে? আর যদি এটা হ্যাঁ ভোল্টেজের ব্যাপারে গেল, আর কারেন্টটা কি? কারেন্টটাও আমার, যেটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে থাকে, মানে হ্যাঁ, মানে উল্টো দিকে। চেঞ্জ হবে, কিন্তু এটা কি, এটা যেমন করে চেঞ্জ হতে পারে। মানে কারেন্টটা কী হবে? কারেন্টটা আলটিমেটলি পজিটিভ হবে সবসময়। মানে কারেন্টের ভ্যালু আমি যদি কনস্ট্যান্ট ধরে নিই একটা, যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে, এটা আলটিমেটলি যেটা হলো পজিটিভ, মানে কি ইউনি ডাইরেকশনাল। তার মানে কি ইউনি ডাইরেকশনাল, যেটাও বললো যে ডিসিটা একই দিকে ফ্লো করে। এটা হচ্ছে ডিসির গল্প গেল, এগুলো হচ্ছে ডিসির গল্প গেল, এইটা বা এইটা। এবার এসিটা কি হচ্ছে? চেঞ্জ হবে, যেটা বললি। এবার যে বললি চেঞ্জ হবে, চেঞ্জটা কি যে কোনো র্যান্ডম চেঞ্জ? না, অসিলেটরি নেচারই ইউজুয়ালি জানি। হ্যাঁ, পিরিয়ডিক। অসিলেটর, ঠিক। তার মানে তুই বলছিস, তাহলে আমার ধর এরকম একটা ওয়েব ফর্ম আছে, সেটা এরকম র্যান্ডম চেঞ্জ হচ্ছে, এরকম কখনো এরকম হয়ে গেল, আবার কখনো এরকম হয়ে গেল, এটাকে কি এসি কারেন্ট বলবো বা অল্টারনেটিং বলবো? না, দেখে যা ম্যাগনিচিউড। পিরিয়ডিক চেঞ্জ। পিরিয়ডিক চেঞ্জ হলো না। হ্যাঁ, ঠিক, পিরিয়ডিক চেঞ্জ হয়তো হলো না ঠিকই, কিন্তু এটাকেও আমরা এসি কারেন্টই বলবো, যে হ্যাঁ এটাও এসিই। এসি মানে তুই যেটা বললি অল্টারনেটিং, মানে বাস অল্টারনেটিং, ওর দেখ ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, পিরিয়ডিক নাও হতে পারে, কিন্তু সেটা এসি হবে। এবার অ্যাকচুয়ালি আমরা কি চাই? অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে কী হয়? রিয়েল লাইফে আমরা এটাকে পিরিয়ডিক চাই, যেটা তুই বললি। বা আরও মোর স্পেসিফিক বললে কী হবে? আমি সাইনোসয়েডাল সিগন্যাল চাই, তাই তো? সাইনোসয়েডাল মানে কি বেসিক্যালি? সাইন ওয়েভ। সাইন আর কোসাইন, মানে দুটোকেই আমরা সাইন বলতে পারি। সাইন, বেসিক্যালি সাইন ওমেগা টি প্লাস ফাই, এটাকে একটা সাইনোসয়েডাল সিগন্যাল বলে। ঠিক আছে, এবার এটা কসও হতে পারে। মানে সাইনোসয়েডাল সিগন্যালটা কীরকম, যদি আমি ড্র করি, আমি কোনো অ্যাক্সিস দিচ্ছি না, আমি সাইনোসয়েডাল সিগন্যাল, মানে আমার সিগন্যালটা আলটিমেটলি এরকম হবে। এটা হচ্ছে সাইনোসয়েডাল। এবার আমি অ্যাক্সিসটা যেখানে প্লেস করব, সেই অনুযায়ী এটা সাইন ওয়েভ না কোসাইন ওয়েভ সেটা ডিটারমাইন হবে। এবার আমি যদি অ্যাক্সিসটা এখানে প্লেস করি, এরকম জায়গায় অ্যাক্সিসটা যদি প্লেস করি, তখন এটা কী হয়ে যাবে? এটা সাইন ওয়েভ বলবো আমি। হুম। আর যদি আমি অ্যাক্সিসটা এরকম একটা জায়গায় প্লেস করি, তখন এটা কি বলবো? তাহলে কোসাইন কোসাইন ওয়েভ। হয়ে যাবে। হুম, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখ একটা জিনিস, আগেরটা যদি ফিরে যাই, দেখ এই যে এইটা, এবার এইটাকেও দেখ, ফুরিয়ার অ্যানালিসিস পড়েছিস তোর? এখনও পড়ানো হয়েছে ফুরিয়ার সিরিজ? হ্যাঁ, সেম থ্রিতেই ছিল। হ্যাঁ ছিল। ফুরিয়ার সিরিজে কী পড়েছিলি? ফুরিয়ার সিরিজের কাজ কি? কোনো একটা ফাংশনকে সাইন কসের মানে সামিশনে প্রকাশ করা, মানে কোনো প্রকাশ করে, ফিক্স তার জন্য। ইনফাইনাইট সিরিজ। হ্যাঁ, এবার তার জন্য কন্ডিশন কী ছিল? যে কোনো সিগন্যালকে কি ফুরিয়ার সিরিজে অ্যানালিসিস করা যাবে? না, ডিরিচলেট কন্ডিশন কন্ডিশন স্যাটিসফাই ছিল, হতে হবে। যার মধ্যে একটা মেন কী ছিল? সিগন্যালটা পিরিয়ডিক হতে হবে। পিরিয়ডিক হতে হবে। হ্যাঁ, আর ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি ইন ফাইনাইট রেঞ্জ থাকতে হ্যাঁ। হবে। এবার এবার একটা জিনিস মনে কর, ফুরিয়ার ট্রান্সফর্ম বলে একটা জিনিস ছিল, সেটা পড়েছিলিস? হ্যাঁ, সেটাও ছিল। ফুরিয়ার ট্রান্সফর্মটা কী ছিল বলতো? ওটা কেন আসছিল? ফুরিয়ার ট্রান্সফর্ম কোথা থেকে এসেছিল? ফুরিয়ার সিরিজ থেকে ফুরিয়ার ট্রান্সফর্মের ট্রানজিশনটা জানা আছে? ওই কমপ্লেক্স ফর্ম থেকে এসেছিল ফুরিয়ার সিরিজে। হ্যাঁ, ওটা কেন এসেছিল? ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে ট্রানজিশনটা কোনটা? ট্রানজিশনটা হচ্ছে, ধর এই যে এরকম সিগন্যালটা আমি এখন এঁকেছি। নন পিরিয়ডিক ফাংশনে। হ্যাঁ, একদম তাই। যদি সিগন্যালটা নন পিরিয়ডিক হয়, তাহলে কি আমরা তাকে অ্যানালাইসিস করতে পারবো না? অবশ্যই পারবো। তার জন্য কি ফুরিয়ার ট্রান্সফর্ম, সেখানে কি করা হয় বলতো? ফুরিয়ার ট্রান্সফর্মে যেটা করা হয়, ওটা ফুরিয়ার সিরিজে কি, ওর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ছিল সিগন্যালটার, আর ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা ওই টাইম পিরিয়ডটাকে ইনফিনিটি ধরে নিই। তার মানে কি ইনফিনিটি টাইম পর পর ওটা আবার রিপিট করবে, এরকম একটা ধরে নিই। তার মানে আলটিমেটলি কি ওটা নন রিপিটিভ। বোঝা গেল? তার মানে আলটিমেটলি যে কোনো জিনিসকে ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে আমি ওই সাইন বা কোসাইনের টার্মে আনতে পারি, বা ওই এক্সপোনেনশিয়াল, একই ব্যাপার। সাইন কোসাইনকে তো এক্সপোনেনশিয়ালি ইয়ে করা হয়, মানে তো লেখা যায়, তাই তো?
হ্যাঁ, ই টু দি পাওয়ার জে থিটা মানে কি ছিল? কস থিটা প্লাস আই সাইন জে থিটা সাইন থিটা। ও জে সাইন। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, তার মানে কি এইটাও অ্যাকচুয়ালি এসি, এটাকেও আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করতেই পারি, যে কোনো সাইনোসয়েডাল মানে সাইন আর কোসাইনের কম্বাইনে রিপ্রেজেন্ট করতেই পারি। কিন্তু আমার অ্যাকচুয়াল লাইফে তোর বাড়ির যে ইলেকট্রিসিটিটা আসছে বা তুই যেটা ইউজ করছিস সেইটা সবসময় এরকম পিওর সাইনোসয়েডালি টাইপেরই হয়, এটাও পিওর কোনো দিনই হয় না, তাতেও হারমোনিক্স থাকে অনেক, মানে সেকেন্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স। সেকেন্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স জানিস নিশ্চয়ই, ফুরিয়ার সিরিজ পড়া হয়েছে মানে, জানিস তো নাকি? না, এটা আমরা ফার্স্ট টাইম শুনলাম। ফুরিয়ার সিরিজে কীভাবে রিপ্রেজেন্ট করছিলাম টার্মগুলোকে, আমি ধর কোসাইনটাকে শুধু করছি, এটা কি ছিল এন কস এন ওমেগা টি। এন বাই এন ওমেগা টি। হ্যাঁ এই ফর্মে Plus- ছিল, আর বিএন হলে বিএনটা ছিল, এটা সাইনের হ্যাঁ। ছিল। হ্যাঁ এবার এন মানে কি, এন ইকুয়ালস টু কত ছিল, 1 থেকে ইনফিনিটি অবধি। হ্যাঁ, কিন্তু এখানে এ জিরো তো নেই, তাহলে এন তো জিরো থেকে আমি ইনফিনিটি আমি জাস্ট এটা লিখেছি, ঠিক আছে, তুই এখানে এ জিরো লেখ, এ জিরোটাও আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তার মানে গোটাটা টার্মটা এরকম ছিল। ফার্স্ট হারমোনিক্স মানে বেসিক্যালি এন এর ভ্যালু যখন 1 সেটাকে ফান্ডামেন্টাল কম্পোনেন্টে বলা হয়, যখন এনটা 1 তখন সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বলা হয় একটা সিগনালে, আর যখন এনটা 2 তখন সেটাকে ফার্স্ট হারমোনিক্স বলা হয়, সরি সেকেন্ড হারমোনিক্স বলা হয়, ও আচ্ছা, ওটা আর যখন এনটা 3 তখন এটাকে বলে থার্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স। ঠিক আছে। এবার এর থার্ড হারমোনিক বলে, এবার এন ইকাস টু যখন 3, 6, 9 এগুলো সবগুলোকেই থার্ড হারমোনিক্স বলে, কারণ কি, কারণ এগুলো সব 3-এর গুণিতক, এর মাল্টিপলে যাচ্ছে। হ্যাঁ। আর এন ইকাস টু 2, 4, 6 এগুলোকে বলে তোর সেকেন্ড হারমোনিক্স, কেন, এগুলো 2-এর মাল্টিপলে বলে, ঠিক আছে। তো আমাদেরও বাড়িতে যে এসি কারেন্টটা আসে সেটাকে আমরা যদি ভোল্টেজটা লিখি, আমরা আইডিয়ালি চাই এরকম যে আমার বাড়ির ভোল্টেজটা হবে এরকম ভিএম সাইন ওমেগা টি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা হয় না, এটা অ্যাকচুয়ালি এরকম হয় ভিএম সাইন ওমেগাটি তো থাকেই, তার সঙ্গে আরও ফার্দার হারমোনিক্সগুলো থাকে, মানে ভিএম সাইন 2 ওমেগাটিও থাকে, তারপরে মানে এটা ভিএম 1 লিখছি, এটা ভিএম 2 লিখছি, আর ভিএম 3 সাইন 3 ওমেগাটিও থাকে, ওকে। কিন্তু কিন্তু ব্যাপারটা কি, এই যে ভিএম 2 বা ভিএম 3 এদের ম্যাগনিচিউডগুলো খুব কম হয়, মানে আলটিমেটলি তুই যদি গোটা পাওয়ারটা দেখিস তার মধ্যে 97% পাওয়ার হয়তো ফান্ডামেন্টাল কম্পোনেন্টেরই, বাকি 3%টা এইসব হারমোনিক্সগুলো, ঠিক আছে। বুঝেছি। হ্যাঁ, তার মানে বাস্তবে আমরা কখনোই অ্যাকচুয়ালি এরকম সুন্দর সাইন ওয়েভ, সুন্দর সাইনোসয়েডাল ওয়েভ পাবোও না আলটিমেটলি, আর কিন্তু আমরা তার মানে কি তাতে হারমোনিক্স থাকবে, এইসব এই ভেজালগুলো থাকবেই। তাহলে কি আমরা এসি বলবো না, তাহলে আমার বাড়ির কারেন্টটা কি এসি বলবো না? অবশ্যই ওটাও এসি, ঠিক আছে। তার মানে এবার যেটা প্রথম ছবিটা এবার দেখাও, হ্যাঁ এই ছবিটাকেও যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে এটা অনেকগুলো সাইন কোসাইনের মানে যোগফল বলা যেতে পারে, হ্যাঁ মানে একদম, যে আরবিট্রারি যে না। হ্যাঁ তার মানে এটাও এসি কারেন্ট, কিন্তু সমস্যাটা কি বলতো, হ্যাঁ কিন্তু সমস্যাটা, ইম্পোজ করছে। হ্যাঁ সমস্যাটা যেটা হচ্ছে, সমস্যাটা এইটাকে ব্রেকডাউন করা খুব কঠিন, এইটা তুই ম্যাথামেটিক্যালি মানে রিপ্রেজেন্ট করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। বা এটা 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 যদি তুই এমনি নর্মাল পার্সপেক্টিভে ভাবিস, এটা খুব একটা ভালো সাপ্লাই নয় আমার, ঠিক আছে। মানে তুই যদি ডিভাইসের পার্সপেক্টিভে ভাবিস না, ডিভাইসের পার্সপেক্টিভ হচ্ছে যত কনস্ট্যান্ট থাকবে তত ভালো। মানে আমরা যদি ডিসি সাপ্লাই ইউজ করি, মানে আমাদের ধর বাড়ির ডিস্ট্রিবিউশন সিস্টেমগুলো কি, বাড়ির সব সকেটগুলো এসি, তাই তো, কিন্তু অ্যাকচুয়ালি যদি ওটা ডিসি হতো না, আমাদের আরও ভালো কাজ করতো, মানে আমাদের ইকুইপমেন্টগুলো আরও ভালো সেরকম হতো, মানে আরও বেশি ওটা এফিসিয়েন্ট হতো জিনিসটা। ওই জন্য দেখবি ইউরোপের অনেক কান্ট্রিতে, যেমন টার্মানিতে ওরা ডিসি, মানে ওদের ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিসি, মানে তুই জার্মানি কোনো বাড়িতে হাউস হোল্ডে গেলে দেখবি ওখানে ডিসি সাপ্লাই আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের সেই ডিসি তে কনভার্ট করে দেয় না, সেই রেকটিফায়ার থাকে। হ্যাঁ ওটা করে, কিন্তু ডিস্ট্রিবিউশন লেভেলে ওটা করা সম্ভব না, ওটা অনেক, মানে তুই ভাব গোটা ভারতে কি ওটা করা খরচা সম্ভব? হয়ে যাবে তো অনেক, হ্যাঁ প্রচুর খরচা হয়ে যাবে, হ্যাঁ ওই জন্যই করা হয় না। তো কিন্তু অ্যাকচুয়ালি ডিসি হলে, ডিসিটা হচ্ছে বেস্ট, কিন্তু ডিসি করা সম্ভব নয়, কিন্তু যতটা আমি পিরিয়ডিক রাখতে পারি জিনিসটাকে, যতটা একটা একই জিনিসের বারবার রিপিটেশন রাখতে পারি তত আমার সুবিধাজনক, এবং সেইটারই এক্সাম্পল কি, সেইটারই এক্সাম্পল হচ্ছে এই সাইনোসয়েডাল, ওটা একই জিনিস বারবার ফিরে আসে একটা সুন্দর ওয়েতে, মানে সবচেয়ে পিরিয়ডিক জিনিস কিছু বলি যদি, সেটা হচ্ছে একটা সাইন ফাংশন, সাইনোসয়েডাল সিগন্যাল, যে কারণে আমরা আমাদের বাড়ির সাপ্লাইতে সাইনোসয়েডাল পাই, ওকে। তাহলে এই গেল হচ্ছে তোর এসি কারেন্টের ব্যাপারটা, একদম ফান্ডামেন্টাল বললাম এসি কি। এরপর যদি এবার এসি মানেই দেখ এটার
এবার অ্যাভারেজ ভ্যালু এটা আর কি অল্টারনেট করছে, তার মানে এর একটা অ্যাভারেজ ভ্যালু থাকবে। এবং আরেকটা জিনিস আরএমএস ভ্যালু, তোরা জানিস নিশ্চয়ই, রুট মিন স্কোয়ার ভ্যালু। তো এইগুলো এবার দেখবো কীভাবে বার করা যায়। তাহলে একটা এসি কারেন্টের যদি অ্যাভারেজ ভ্যালু বার করি, তাহলে ধরে নিচ্ছে আমার একটা সিগন্যাল আছে ভি ইকালস টু এরকম ভিএম সাইন ওমেগা টি। তাহলে এর অ্যাভারেজ আমি যদি বার করি অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ ভ্যালু এটা যদি আমি ফুল সাইকেলে বার করি তখন কী হবে? জিরো আসবে তো, হ্যাঁ, জিরো আসবে কেন? কারণ এটা যদি কারণ ইন্টিগ্রেট করি, সাইনের তো এভারেজ ফুল সাইকেল হ্যাঁ, সাইনে জিরো আছে। 0 থেকে 3 এরকম ভিএম সাইন ওমেগা টি করলে, ওমেগা টি ইন্টু ডিটি করলে, এটা কেন কেন জিরো পাচ্ছি বলতো? কারণ এটা সিমেট্রিক লিমিট, কিন্তু এটা অড ফাংশন। এটা তো Odd পড়েছিস function। নিশ্চয়ই। হ্যাঁ, এটা অড ফাংশন ফুরিয়ারই ফুরিয়ারে ছিল, অড ফাংশন সিমেট্রি লিমিটে করলে জিরো হবে। বা এটা যদি তুই এমনি নর্মাল ধরেও করিস, নর্মাল ধরে মানে কি, হ্যাঁ তাহলেও এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভিএমটা বার করলি, এটা সাইনের কী হয়, মাইনাস কস হয় বোধহয়, তাই তো? মাইনাস কস হ্যাঁ। ওমেগা টি, এটা বাই ওমেগা একটা হবে, ওমেগা মানে 2π/t এরকম লিখে দিলাম, এইটি কেটে গেল, দিয়ে এটা কসের ভ্যালুটা 0 থেকে এটা টি এর মধ্যে এখানে ওমেগা সমান 2π/t পুট করে দিলাম একবারে। এইসব করলে যদি টি এর ভ্যালুগুলো বসায় আলটিমেটলি ভ্যালুটা জিরোই আসবে। ঠিক আছে, এটা তাহলে অ্যাভারেজ ভ্যালুটা গেল। এটা হচ্ছে ফুল সাইকেলের ওপর। এবার যদি হাফ সাইকেলের ওপর করি, এটা ওভার যদি হাফ সাইকেল করি তাহলে কত আসবে বলতো? কর, খাতায় কর, খাতা খোলা আছে তো? জাস্ট এইটাই কর। হাফ সাইকেল মানে কি, এটা 1/2t হয়ে যাবে, সরি 1/t/2 হয়ে যাবে, মানে 2/t হবে। 3/2 হয়ে যাবে। হুম, আর ইন্টিগ্রেশনটা 0 থেকে t/2 এর মধ্যে। আর এটা করে বল আমাকে কত আসছে। ফোর ভিএম বাই ওমেগা টি। 4 vm/a আসছে। না, ভুল করছিস, দেখ কোথাও একটা ভুল করছিস। এটা 2 vm/, হবে দেখ, ওমেগাটা কাটিনি, এটা ওমেগাটা 1। কাটিনি। ভুলটা খুঁজে পেলি কোথায় ভুল করেছিস? ওমেগাটা কাটিনি। ওমেগাটা কাটিসনি না, কি বলছিস? ওমেগাটাকে ওমেগার মতো রেখে দিয়েছি, মানে 2π/t লিখে দিই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই জন্য ওমেগাটাকে আসে। কেটে লিখতে হবে না, ওমেগা 2π/t করে, টিটাকে তো কাটতে হবে, তোকে আলটিমেটলি এই ফর্মে আনতে হবে। হ্যাঁ 2 vm/π আসছে। হ্যাঁ, এই একই। 2 vm/π এটাই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাফ সাইকেলের ওপরে অ্যাভারেজ ভ্যালুটা। তাহলে এটা দেখ, এটা জাস্টিফাইড। এটা যদি আমি এবার একটা সাইনোসয়েডাল সিগন্যাল ড্র করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো সাইনটা কীরকম হয়, এরকম হয়। তাহলে আমরা যখন ফুল ওয়েভ নিচ্ছিলাম, কি ফুল ওয়েভের জন্য কি আলটিমেটলি একটা ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন করছি মানে কি, ইন্টিগ্রেশন করছি মানে, ইন্টিগ্রেশন করা মানে কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। হ্যাঁ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এর এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা। তাই যখন ফুল সাইকেলের ওপর করছিলাম, এইটা আর এইটার ডাইরেকশনটা আলাদা ছিল, সেম অপোজিট, এরিয়া 0 হয়ে যাচ্ছে। ওই জন্য জিরো হয়ে যাচ্ছিলো। কিন্তু যখন হাফ সাইকেলের ওপরে করছি তখন কি শুধু এইটা নিচ্ছি বা শুধু এটা নিচ্ছি, যে কারণে আমি একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, এবার তোরা মনে করে দেখ, তোরা যখন রেকটিফায়ার কি পড়েছিলিস এর আগে কখনো এর মধ্যে, মানে এই বিএসএ আসার পর ফিজিক্সে অনার্সে? হাফ ওয়েভ না, তার আগে পড়েছিলাম সেই হাফ ওয়েভ রেক্টিফায়ারে এই নিচেরটাকে কেটে দেওয়া হয়, এটা গ্যাপে যায়। ফুল ওয়েভে হলে এটা স্কোয়ার করে দেয়। হ্যাঁ, ওটা 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 এখানে ওখানে অ্যাভারেজ ভ্যালুটা বার করেছিলিস কি? ওখানে দেখবি অ্যাভারেজ ভ্যালুটা এরকমই ছিল, 2 vm/π। এটা ছিল ফুল ওয়েভের জন্য, আর হাফ ওয়েভের জন্য দেখবি ছিল vm/π অ্যাভারেজ ভ্যালুটা, যদি তোদের মনে থাকে। হয়তো মনে থাকবে না, অনেকদিন আগে পড়েছিস নিশ্চয়ই। তার কারণটা বেসিক্যালি এটাই। ছিল, হ্যাঁ ওইসব জায়গায় ছিল। তার কারণটা বেসিক্যালি এটাই। ঠিক আছে, যাই হোক ব্যাপারটা হচ্ছে এটা। কারণ ওটা অর্ধেকটা, ওটা ফুল ওয়েভে কী হয়, এই অর্ধেকটাই ওপর দিকে হয়ে যায়, মানে এরকম হয়ে যায়, তাই না? হ্যাঁ, যে কারণে আলটিমেটলি আবার, স্লিপ করে যায়, ওটা হ্যাঁ, ওই স্লিপ জন্য করে
ওপরে হ্যাঁ, হাফ ওয়েভে এটা থাকে না, শুধু এটা থাকে। ওই জন্য হাফ ওয়েভে এরকম ভিএম বাই পাই হয়, এটা হাফ ওয়েভের ক্ষেত্রে হয়, এটা হাফ ওয়েভের ক্ষেত্রে। আর ফুল ওয়েভের ক্ষেত্রে তাই এটাই ওপর দিকে উল্টে যাচ্ছে, ওই জন্য অ্যাভারেজ ভ্যালুটা একই থাকে, ওই জন্য ভিএম বাই টু পাই, 2 ভিএম বাই পাই হয়। তো মানে এরকম অ্যানালজি মেশালে তো বুঝতে সুবিধা হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এইভাবেই আসে। ঠিক আছে, যাই হোক, এই গেল এটা হচ্ছে। তাহলে অ্যাভারেজ ভ্যালুটা দেখলাম কি, ফুল সাইকেলে 0 হচ্ছে আর হাফ সাইকেলে আমার 2 ভিএম বাই পাই হচ্ছে। এটা ভোল্টেজ বললেন যে বললাম, এটা কারেন্টের জন্য যদি বলি, এটাই আই অ্যাভারেজটা কী হবে, তাহলে এটা হয়ে যাবে 2 IM। IM মানে বেসিক্যালি ম্যাক্স ভ্যালু বাই পাই। ঠিক আছে, আচ্ছা, এটা তার মানে কি এই পয়েন্টটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ারটা ভিএম, তাই তো? হুম। এবার তাহলে আরএমএস ভ্যালু মানে কি, রুট মিন স্কয়ার, এটা কীভাবে বার করতে হয় বল? তাহলে আমি ধরে আগে নিচ্ছি স্কোয়ার করে তার মিন করে তারপর রুট। হ্যাঁ, তাহলে আমি প্রথমে স্কয়ার, তার মানে রুট মিন স্কয়ার মানে কি, রুট মিন স্কয়ার। তার মানে আগে স্কয়ার ভ্যালুটা করব, তার মিন ভ্যালু বার করব, তারপরে সেটাকে রুট করব। তার মানে কি আমার ব্যাপারটা এরকম। তাহলে স্কয়ারের রুট করে দিয়েছি, তার মানে স্কয়ারের মিন ভ্যালু মানে 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t ভিএমএ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি ডিটি, তাই তো? এটা হচ্ছে আমার ভিআরএমএস। এটা কর তাহলে, তোরা খাতায় কত আসে দেখি। ভিএম বাই রুট টু। হ্যাঁ, ভিএম বাই রুট টু আসবে, এটা জানা জিনিস। তাহলে এটা করতে পারবি তো নাকি? হাফ না টু করলে করে তাহলে দেখাবো? সাইন 2 সাইন স্কয়ার আসবে, দিয়ে ওটা 1 মাইনাস কস 2 ওমেগা টি আছে, কস টার্মটা 0 হয়ে যাবে, আর বাইরের হাফটার জন্য এই 1 টার্মটা হাফ হবে, রুট থাকলে বলে রুট 2 হয়ে যাবে। বাহ, তাহলে এটা কি আসবে আমার, আমি লিখে দিচ্ছি এরকম, ভিএম বাই রুট টু, জানা জিনিস। আর একইভাবে কারেন্টের ক্ষেত্রে কী হবে তাহলে? কারেন্টের ক্ষেত্রে যদি আই সমান এরকম আমার হয়, তাহলে আরএমএসটা কী হবে? আচ্ছা, এবার এটা সাইনের ক্ষেত্রে এরকম, এটা যদি কস থাকতো কীরকম হতো? সেমই তো আসতো। হ্যাঁ, সবসময় সেমই আসবে, আরএমএস ভ্যালুটা সবসময় কস বা সাইন যাই হোক একই আসবে। ঠিক আছে, তো হয়ে গেল। এবার দেখ, এবার কিছু বেসিক সার্কিট কম্পোনেন্ট যেগুলো আমাদের লাগে, যারা ইলেকট্রনিক্স মাইনর পড়েছিলিস ওদের আমিই পড়েছিলাম, দেখ রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলো আবার বলবো। তো বেসিক সার্কিট কম্পোনেন্ট, একদম প্রথমে যদি বলি রেজিস্ট্যান্সের কনসেপ্ট আমরা কোথা থেকে পেয়েছি বলতো? ওহমস ল থেকে। ওহমস ল। তাহলে আমার কি আসছে, ওহমস ল, যেখানে আমরা প্রথম রেজিস্ট্যান্সের ব্যাপারে জানতে পারি। ওহমস লটা কী ছিল? মানে মানে যদি কোনো মানে বাহ্যিক যে ভৌত অবস্থাগুলো ফিজিক্যাল, এগুলো যদি আনচেঞ্জ থাকে, তাহলে যে প্রবাহ মাত্রাটা মানে আই এর ভ্যালুটা, সেটা ওই কোনো মানে পরিবাহী কি বলবো, তার দুই হ্যাঁ, প্রান্তে বিভব কন্ডাক্টর। পার্থক্যের সমানুপাতিক। আমি হ্যাঁ বাংলায় বলছি। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। তার মানে কি ছিল, যদি ইফ আদার ফিজিক্যাল প্যারামিটার রিমেন কনস্ট্যান্ট, তাহলে কি, তার মানে যেটা পরিবাহীর মধ্যে কারেন্ট বা কন্ডাক্টরের কারেন্ট, সেটা প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্যাট, পোটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ, ওই কন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সের টু প্রপোর্শনাল। এক্সট্রিমিটিস, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা, এটা এরকম ছিল, এখান থেকে আমরা কি পাচ্ছিলাম, আই ইকাস টু কে ইন্টু ভি, এরকম একটা পাচ্ছিলাম। এবার এই ভি ইকাস টু আই বাই কে করছিলাম, এই 1/কেটা বেসিক্যালি আর ধরি আমরা। কেটা কি ছিল বলতো? কেটা হচ্ছে, পরিবাহিতা, হ্যাঁ, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি। আরটা কি, আরটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। কেটা কন্ডাক্টিভিটি না, কেটা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টিভিটি আবার আলাদা একটা জিনিস ছিল, মনে করে দেখ, কাপ্পা দিয়ে লেখা হতো খুব সম্ভবত। ও কাপ্পা দিয়ে লেখা হতো, ওটা আলাদা, ওটা হ্যাঁ, তো রো ওটা এর আলাদা। অপোজিট, হ্যাঁ, রো এর একদম। রেসিপ্রোকাল। হুম, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে ডিনোট করি একটা সার্কিটে। এবার রেজিস্ট্যান্স, তাহলে এইটা যদি আমরা গ্রাফিক্যালি অ্যানালাইসিস করি, আমার কীরকম হবে, এইদিকে যদি আমার ভোল্টেজ হয়, এইদিকে যদি আমার কারেন্ট হয়, এটা তার মানে লিনিয়ারলি মুভ করবে।
তাহলে এই যে অ্যাঙ্গেলটা ট্যান থিটা, এটা সমান কি 1/r বা আর কাপ কে, না আর নয় 1/r, দেখ এইদিকে। এখানে 1/r হবে, হ্যাঁ, হ্যাঁ ভিটা যদি ওয়াই অ্যাক্সিসে হতো তবে আর হতো। হ্যাঁ, dy/dx তো ট্যান থিটা, হ্যাঁ। তার মানে কি বেসিক্যালি di/dv, i/v মানে কি 1/r। ওকে, তাহলে এবার যদি এসির ক্ষেত্রে একটা যদি রেজিস্ট্যান্স কীভাবে তোর রিফ্লেক্ট করবে, মানে একটা রেজিস্ট্যান্স অ্যাক্রস যদি আমি এসি সাপ্লাই দিই তাহলে তার কীভাবে প্রভাব পড়বে। ধর আমি সাপ্লাই দিলাম, একটা রেজিস্ট্যান্স আছে আমার, এরকম রেজিস্ট্যান্স আছে আর, তাতে আমি একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সাপ্লাই দিলাম, ভি ইকাস টু ভিএম সাইন ওমেগা টি। তাহলে যে কারেন্টটা আই ফ্লো করবে, আয়ের ভ্যালু কীরকম হবে? আই এম সাইন ওমেগা টি। হ্যাঁ, তার মানে ভিএম/আর, বেসিক্যালি ভিএম/আর সাইন ওমেগা টি। তার মানে ফেজের কোনো চেঞ্জ হবে না। তার মানে এটা যদি আমার ভোল্টেজ হয় এরকম, আমার কারেন্টটা কীরকম হবে, ম্যাগনিটিউডটা জাস্ট চেঞ্জ হবে, বাট ফেজটা একই থাকবে, তাই তো? হুম। ঠিক আছে, এবার এই এই রেজিস্ট্যান্সটা কত পাওয়ার ডিসিপেট করবে, পাওয়ার কত হবে, পাওয়ার পাওয়ার সমান কি? ভিআর, ভিআর, সরি ভিআই, ভিআই। ভিআই, ভি ইন্টু আই। তার মানে বেসিক্যালি এটা লিখতে পারি I²R বা V²/R, যে কোনো একটা। ওকে, পাওয়ার মানে কি, এটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, যে কোনো একটা ইনস্ট্যান্টে। ঠিক আছে, এবার দেখবো একটা সার্কিট কম্পাউন্ড, যেটা হচ্ছে ইন্ডাকটেন্স। এবার আমাকে বল ইন্ডাকটেন্সের কনসেপ্ট কোথা থেকে আসছে। আমরা প্রথম ইন্ডাক্টর, হ্যাঁ হ্যাঁ, ফ্যারাডেস ল, ফ্যারাডেস ল নাকি লেঞ্জেস ল, কোনটা বলবি? লেঞ্জেস ল তো ডিরেকশনটা বলেছিল, ফ্যারাডেস লতে মনে হয় ম্যাগনিটিউডটা বলেছিল। হ্যাঁ একদমই তাই, ফ্যারাডেস ল লেঞ্জেস ল যাই বলিস, হ্যাঁ ফ্যারাডেস ল বললেই হবে। ফ্যারাডেস বেসিক্যালি ফ্যারাডেস সেকেন্ড লটা, ঠিক আছে, সেটা কি ছিল, হ্যাঁ, আমি সেকেন্ড লটা। ফ্যারাডেস সেকেন্ড ল কি বলছিল, আমার একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো চেঞ্জ হতে থাকে টাইমের সাথে, তাহলে আমার তার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ইএমএফ ইন্ডিউস হবে। তার এক্সপ্রেশনটা কীরকম ছিল, ইকুয়ালস টু d∅/dt, ম্যাগনিটিউডের কথাটা শুধু বললে এরকম ছিল, যেখানে ফাইটা আমার, ফ্লাক্স ছিল। হ্যাঁ, ফ্লাক্স থ্রু দ্য ক্লোজ সার্কিট, অবশ্যই ক্লোজ সার্কিট হতে হবে কিন্তু। এবার এখান থেকে আমি কি বলেছিলাম, ফাইটাকে আমরা ধরেছিলাম L/I, তাই না, দিয়ে করেছিলাম L/di/dt, তাই তো? মানে ফ্লাক্সটা কি, ফ্লাক্সটা আবার কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল হয়, মানে যত বেশি কারেন্ট হবে তত বেশি ফ্লাক্স, এরকম ব্যাপার, বা যত ফ্লাক্স চেঞ্জ হবে তত বেশি কারেন্ট ফ্লো করবে, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এটাই তো নাকি, মনে আছে? এইভাবে ধরে তারপর হ্যাঁ, এটাকে হ্যাঁ, LDIDT করেছিলাম। কিন্তু একটা জিনিস হ্যাঁ। তোদের বলে দিই, মনে রাখবি, এটা কিন্তু সবসময় হয় না, এটা এটা হয় শুধু লিনিয়ার ম্যাগনেটিক প্রপার্টি যাদের আছে তাদের, মানে যেসব মেটেরিয়ালের লিনিয়ার ম্যাগনেটিক প্রপার্টি আছে তাদের ক্ষেত্রেই φ=Li হয়, নর্মালি কিন্তু হয় না। নর্মালি কি হয়, নর্মালি আমি ইটাকে এইভাবে লিখতে পারি, দেখ, ইটাকে তো এইভাবে লিখতেই পারি, d∅/di ইন্টু di/dt, এই ফর্মে লিখতে পারি, di/di কেটে যাবে, আলটিমেটলি d∅/dt থাকছে। ও মানে ওই এলটা এখানে কনস্ট্যান্ট ধরা হচ্ছে, এলটার আই ডিপেন্ডেন্সও থাকতে পারে নাকি, এরকম কিছু হ্যাঁ ব্যাপার? একদম এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছি। এইটা যে যার ক্ষেত্রে এলটা কনস্ট্যান্ট হয় সেটাকে বলে লিনিয়ার ম্যাগনেট, মানে সেই 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 মেটেরিয়ালগুলোকে বলে লিনিয়ার ম্যাগনেটিক প্রপার্টিওয়ালা মেটেরিয়াল, ঠিক ও, আছে? কিন্তু যাদের বুঝতে ক্ষেত্রে হয় না, এইটা হচ্ছে নন লিনিয়ার ম্যাগনেটিক প্রপার্টি।
নন লিনিয়ার ম্যাগনেটিক প্রপার্টি কেন বলছি? কারণ দেখ এলটা তো বেসিক্যালি একটা ম্যাগনেটিক প্রপার্টি। এই ম্যাগনেটিক প্রপার্টিটা কারেন্টের সঙ্গে নন লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, মানে লিনিয়ার নয়, কারেন্ট যেমন হবে সেই কোরসপন্ডিংলি এল এর ভ্যালুও চেঞ্জ হবে। বুঝতে পেরেছি। এবং এটা এটা মোস্ট, মানে যেগুলো আমাদের বেশি মোস্ট ম্যাগনেটিক মেটেরিয়ালেরই এটাই প্রপার্টি হয়। আর তুই কখনো সার্কিট মানে খুলে দেখেছিস? সেই ট্রানজিস্টারগুলো হয় ছোট ছোট সার্কিটে মাউন্ট করা থাকে, দেখেছিস তো? ওটা সে কয়েকটা কয়েকটা পাতের মধ্যে দিয়ে মাউন্ট করা থাকে না তারগুলো? দেখেছিস কখনো মানে বাড়ির কোনো সার্কিট খুলে তার ট্রানজিস্টার নিয়ে? ট্রানজিস্টার এমনি অরিজিনালি কেমন দেখতে হয় জানিস? ট্রানজিস্টার, আমি সরি, ট্রান্সফরমার। ট্রান্সফরমার কখনো দেখিস নি মানে বাইরে থেকে? হ্যাঁ, দুটো কয়েল থাকে তো, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। হ্যাঁ, ওটা পড়েছিস, কখনো দেখেছিস কি হাতে? হ্যাঁ, ওই তারগুলো জড়ানো হ্যাঁ, জড়ানো থাকে। পেঁচানো থাকে, এবং এবং এরা একটা সেগমেন্টের মধ্যে পেঁচানো থাকে, এটা খেয়াল করেছিস কি এরকম সেগমেন্টের মধ্যে পেঁচানো থাকে তারগুলো? হ্যাঁ এরকম হ্যাঁ সেগমেন্টের হ্যাঁ মধ্যে, এবং এইটা এরকম ঢোকানো থাকে তার মধ্যে, এইভাবে তারগুলো পেঁচানো থাকে। এই হ্যাঁ সেগমেন্টগুলো বেসিক্যালি এগুলোকে কোর বলে, ঠিক আছে? ট্রান্সফরমার একটা কোর হয়, এই কোর মেটেরিয়াল যেগুলো হয় না সবই এগুলো সব এরকম নন লিনিয়ার ম্যাগনেটিক প্রপার্টি হয় সবার। ঠিক আছে, তো এটাই আলটিমেটলি ইন্ডাকটেন্স বলতে এটাই বোঝায়, ডি5/ডিআই। মানে কি ইউনিট ওটা একটা কারেন্ট। সলিনয়েডের মতো বিহেভ করে? না, হ্যাঁ, ইন্ডাক্টর মানে তো বেসিক্যালি সলিনয়েড। একটা মানে সলিনয়েডের তো একটা ইন্ডাকটিভ কোর প্রপার্টি মেটেরিয়াল আছে। তার উপর তারটা পেঁচানো আছে। হ্যাঁ, কোরের ওপরই সবসময় তারগুলো পেঁচানো থাকে, এবং কোরের ওপর কেন পেঁচানো থাকে তারগুলো? নর্মালি তো পেঁচানো থাকতে পারতো। না, কোর থাকে তার একটা মিউ ভ্যালু থাকবে। হ্যাঁ, ওই মিউ যেটা ভ্যালু থাকে, মনে করে দেখ। মিউ জিরো এইটা এনআইসি। তো মিউ বি জিরোটা তো এই জিরো বি মিডিয়া মানে এয়ার এর জন্য ছিল। বি আর ইকালস টু ফেরো মিউ এইচ হয়, মনে আছে? এই জিনিসটা মনে আছে? হ্যাঁ, বি ইকালস টু মিউ, বিটা কি ছিল? বিটা কি ছিল বল? টুয়েলভে ম্যাগনেটিক কিছু পড়েছিস? একটা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেনসিটি। হ্যাঁ, এগুলো সব তার মানে ছিল। ফাই/এ, পড়বি আরো পড়াবে ভালো করে। আর এইচটা হচ্ছে বেসিক্যালি ইন্টেন্সিটি। ওকে, তো এখান থেকে আসছে, মানে এই মিউর ভ্যালুগুলো ওই কোর মেটেরিয়ালের ক্ষেত্রে বেশি হয়, ওই জন্য বি এর ভ্যালুটা বেড়ে যায়, এবং যত বেশি বি তত বেশি আমার ট্রান্সফর্মার ভালো কাজ করবে, এরকম ব্যাপার, হুম। কাইন্ড অফ। ঠিক আছে, তো ওই জন্য দেখা যায়। যাই হোক, ওটা পরে কথা, ওটা পরে এইখানে আছে, এই পেপারটাতে আছে, আরো ভালো করে পড়বি। তো এবার যেটা নিয়ে আমরা বলছিলাম সেটা হচ্ছে ইন্ডাকটেন্স, যেটা বললি তুই সলিনয়েড। হ্যাঁ, একটা ইন্ডাকটেন্স থাকবে কি, একটা সলিনয়েডের ইন্ডাকটেন্স প্রপার্টি থাকে। এবার একটা কথা বল, যদি এরকম একটা ইন্ডাক্টার আছে, ইন্ডাকটেন্স যার প্রপার্টি, তাতে আমি যদি একটা ডিসি ভোল্টেজ দিই তাহলে কি হবে? মানে একটা ডিসি ভোল্টেজ দিয়েছি, এটা ব্যাটারি এঁকেছি, হুম। তাহলে কি হবে? তবে কারেন্টটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে, একটা টাইম আসার পর তারপর কারেন্ট তো বন্ধ হয়ে যাবে, এটাই হবে। কে কে বললি এটা? আরে বাবা, কে বললি? অর্ণব? না, সৌম্যজিৎ। না, আমি। সৌম্যজিৎ বললি? হুম। প্রথমে কি হলে, প্রথমে কারেন্টটা চলবে তারপর বন্ধ হয়ে যাবে? না, ফুলি চার্জ মানে ফুলি এনার্জিটা স্টোর করে নেওয়ার পর তারপর তো বন্ধ করে দেবে। না, কথাটা উল্টো বললি। আলটিমেটলি এটা হয় না, উল্টোটা হয়, মানে প্রথমে এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করে, তারপরে আস্তে আস্তে কারেন্টটা হাই হয়ে যায়। ঠিক আছে, প্রথমে যেটা তুই বললি সেটা হচ্ছে প্রথমে কারেন্টটা খুব কম থাকে, তারপরে আস্তে আস্তে একটা স্যাচুরেটেড ভ্যালু হয়ে যায়, যেটা বেসিক্যালি একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে নর্মালি কেসে, ভাব। হ্যাঁ, ওই তার শর্ট মানে সার্কিট ওপেন সার্কিট উল্টে যাচ্ছে আমার। হ্যাঁ, উল্টায়, তুই যেটা বললি ওটা ক্যাপাসিটরের ক্ষেত্রে হয়। ঠিক আছে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইন্ডাক্টর হচ্ছে প্রথমে, মানে এটা প্রথম মানে খুবই কম সময়ের জন্য, হয়তো 0.0001 মিলি সেকেন্ডের জন্য এরকম হবে, মানে আস্তে আস্তে বাড়বে, তারপরে আলটিমেটলি এরকমই সুইচ করে যাবে। এবার যদি এর একপাশে কোনো রেজিস্ট্যান্স না থাকে, তার মানে কি, তার মানে একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে, হিউজ কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তার মানে নর্মালি ডিসির ক্ষেত্রে একটা ইন্ডাক্টর ইজ নাথিং বাট আ কন্ডাক্টর। নর্মাল ও শুধু রেজিস্ট্যান্স প্রপার্টিই আছে, কারণ তার মানে ওর একটা রেজিস্ট্যান্স প্রপার্টি থাকবে।
কিন্তু এবার যদি এসি দিই তাহলে কি হবে, এসি দিলে যেটা হবে, এখানে আমি অনেক এইসব জিনিস লিখে ফেললাম, জায়গা নাই। এসি দিলে কি হবে, এসি দিলে কি হবে সেটা বার করা যাক। তাই এটা মুছে দিই, এটা দরকার নাই। ধর এখানে আমি এখন এসি দিয়ে দিয়েছি, তাহলে এরকম একটা ইন্ডাক্টর আছে যার ইন্ডাকটেন্স এল, আর আমি একটা এতে এসি ভ্যালু দিয়েছি ভিএম, ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। তাহলে এবার কি হবে, ইন্ডাক্টর কি আমরা জানি এল ডিআই ডিটি, হ্যাঁ, এটা তাহলে ইকুয়ালস টু একটা ভি ফেজ হবে। ডিফারেন্স আসবে তো, পাই/2 এর ফেজ ডিফারেন্স আসবে। হ্যাঁ, ওটাই ওটাই আসছে, কিভাবে আসছে এটা হবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, আই সমান ভিএম বাই এল ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি ডিটি। হ্যাঁ, তাহলে এটা করলে আসছে ভিএম বাই এল, এটা মাইনাস কস এটা মাইনাস আসবে। ওমেগা টি, আর এটা ওমেগা এল হবে ভিএম বাই ওমেগা এল। তো এটা সাইন ওমেগা টি প্লাস পাই/2 এরকম কিছু একটা হ্যাঁ, representation। এটাকে আমরা কি লিখতে পারি, প্লাস নয় মাইনাস সাইন মাইনাস, হ্যাঁ। ওমেগা টি মাইনাস পাই/2, এই ফর্মে লিখতে পারি। হ্যাঁ, তো তার মানে কি দেখ, তার মানে দেখ একটা, আর আমার এটা আইটা এরকম হয়ে গেল, বা তার মানে আমি লিখতে পারি আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগা টি মাইনাস পাই/2। আর নর্মালি আমার ভিটা কি ছিল, ভিটা ছিল ভিএম সাইন ওমেগা টি, তার মানে তো একটা পাই/2 এর ফেজ ডিফারেন্স চলে এলো, তাই তো। হুম, তাহলে এটাকে যদি এবার আমরা ড্র করি, কিরকম হবে, এটা আমাদের ভোল্টেজটা এরকম ছিল, এটা হচ্ছে ভোল্টেজ ভি। কারেন্টটা কিরকম হবে, এটা পাই/2 ফেজ ডিফারেন্স, মানে এরকম পাই/2, এটা কি পাই/2 এগিয়ে আছে না পিছিয়ে পিছনে আছে, থাকবে, পিছিয়ে আছে। পিছিয়ে, পিছিয়ে আছে মানে কি এখান থেকে শুরু হবে। ঠিক আছে, দেখ পাই/2 এটা পিছিয়ে আছে, এই পোর্শনটা পিছিয়ে আছে, মানে কিভাবে বুঝবো পিছিয়ে আছে, দেখ আর টি ইকালস টু জিরো, আর টি ইকালস টু জিরোতে এটা দেখ জিরো ভিটা, আর এটা টি, এটা সেটা এটা জিরো পৌঁছাতে কত এক্সট্রা পাই/2 টাইম বেশি লাগছে, ঠিক আছে। হ্যাঁ, 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 ওই বুঝে জন্যই পেরেছি। পাই/2 পিছিয়ে আছে মানে সবসময় ডান দিকে শিফট, পিছিয়ে আছে মানে ডান দিকে শিফট, আর এগিয়ে থাকলে বাঁ দিকে শিফট, ঠিক আছে। এটা তাহলে আমার কি, এটা আমার কারেন্টটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কনক্লুশন কি লিখতে পারি, একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কারেন্টটা ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই পাই/2, ঠিক আছে, কোনো সমস্যা। না, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি, ক্যাপাসিটেন্স আমরা কোনো ফান্ডামেন্টাল সূত্র ছিল না আমার, ক্যাপাসিটেন্সে আমরা জানতাম একটা রিলেশন, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু সিভি, তাই না, তাই হ্যাঁ, তো, যেটা সিটা হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। এবার এখানটায় কিউটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন আইডিটি ফর্মে লিখতে পারি, হ্যাঁ, এটা ইকুয়ালস টু সিভি, বা আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আইটাকে আইটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিকিউ বাই ডিটি, বা যেটা হচ্ছে সি ডিভি ডিটি। হ্যাঁ। তাহলে এবার এবার আমাকে বল, একটা একটা যদি ক্যাপাসিটর অ্যাক্রসে ডিসি ভোল্টেজ দিই তাহলে কি হবে, এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, কেন, তারপর তো দেখ চার্জিং হবে হ্যাঁ প্রথমে ওই চার্জিং দুটো। হবে তারপরে ওপেন হয়ে যাবে, মানে প্রথমে কি হবে, প্রথমে এরকম হাই কারেন্ট ফ্লো করবে, তারপরে কারেন্টটা, সরি উল্টো দিকে আছে, কারেন্টটা এরকম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে যাবে। হ্যাঁ,
ডিসচার্জিং বলে এটা। হ্যাঁ, ডিসচার্জিং। এটা হচ্ছে কারেন্টটা, আর ভোল্টেজটা জাস্ট উল্টোটা হবে। মানে ভোল্টেজটা যদি আঁকি, ভোল্টেজটা প্রথমে 0 থাকবে, তারপর আস্তে আস্তে এটার ভ্যালুটা, এটা ভোল্টেজ আর এটা হচ্ছে তোর কালোটা কারেন্ট। তার মানে কি, এটা প্রথমে যেই আমি অন করব সুইচটা, এখান থেকে পজিটিভ আধানগুলো যাবে, এখানে পজিটিভ পজিটিভ হয়ে যাবে, আর এটা ভি হয়ে, আর এখানে নেগেটিভ গুলো যুক্ত হবে। এই দুটো পাতের মাঝে যেই পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি হয়ে যাবে, মানে এই সাপ্লাই ভোল্টেজের সমান, অমনি কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এবার যদি এতে আমরা এসি দিই, তাহলে কিভাবে হবে? অর্থাৎ ডিসিটা আরেকবার বলবে, কথাটা কেটে গেল আমার। আচ্ছা আচ্ছা, শোন। ডিসি যখন দেবো, ধর এটা সুইচটা যেই অন করব ডিসি ভোল্টেজের ব্যাটারির সঙ্গে, এখান থেকে পজিটিভ আধানগুলো এইদিকে যাবে, এইভাবে আমরা ধরতে পারি। পজিটিভ সাইডের সঙ্গে পজিটিভ সাইড, এইদিকে পজিটিভ আধানগুলো এইখানে যোগ হবে, এখানে অ্যাকুমুলেট হবে, এখানে একসঙ্গে হবে। আর নেগেটিভ আধানগুলো এইদিকে অ্যাকুমুলেট হবে। দিয়ে হতে কি, এর এই দুটো যে, এই যে প্লেট, এই দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। সেইটা যেই ভি এর সমান হয়ে যাবে, ভি মানে কি এই সাপ্লাই ভোল্টেজটা, তার সমান যেই হয়ে যাবে, অমনি কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে। তার মানে ক্যাপাসিটরটা কি চার্জড অবস্থায় থেকে যাবে। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি এসি দিই, এসি দিলে কি হবে? তাহলে এসি দিলে আমরা কিরচফ ভোল্টেজ লটা লিখতে পারবো। এটা কি কিরচফ ভোল্টেজ ল কি, আই এর যেটা ক্যাপাসিটরের ল, সেটা আমি লিখতে পারি আই ইকুয়ালস টু সি ডিভিডিটি, বা আই ইকুয়ালস টু সি, ভিটা আমার কি, ভিএম সাইন ওমেগা টি, মানে সি ইন্টু ভিএম ইন্টু ওমেগা কস ওমেগা টি। ঠিক আছে? বা এটা আমরা লিখতে পারি ওমেগা সি ইন্টু ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, বা পাই/2, বা বেসিক্যালি আই এম সাইন ওমেগা টি প্লাস পাই/2। তাই তো? হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? ফেজ এগিয়ে এখানে, আছে, হ্যাঁ, তার মানে এখানে কি কারেন্টটা, বাঁ দিকে শিফট হবে গ্রাফ অনুযায়ী। তাহলে এখানে কারেন্টটা লিড করে। লিড। তাহলে এখানে যদি আমি কার্ভটা ড্র করি, এটা ছিল আমার ভোল্টেজটা, কারেন্টটা আমার কিরকম হবে, কোসাইন হবে। তার মানে কি এখান থেকে শুরু হবে। তো এইটাকে, এটা আমার হচ্ছে আই, আর এটা হচ্ছে আমার ভি। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস ইন্ডাকটেন্সে বা ইন্ডাক্টরে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম মানে কি বলতো? আচ্ছা, আমি এইটার মধ্যেই করে দিই। তাহলে ফেজর ডায়াগ্রাম যদি বলি, ফেজর মানে বেসিক্যালি কি, বেসিক্যালি ওই ডাইরেকশনটাই বোঝায়, বা কে কতটা ফেজে লিড করে আছে, ল্যাগ করে আছে, সেটা বোঝায়। তাহলে এটাকে যদি আমরা ভোল্টেজ ভি ধরি, কারেন্টটা এখানে কি, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি কারেন্টটা লিড করছে, বা ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি বলি, ফেজর ইন্ডাক্টর প্রথমে, কারেন্টটা কি ল্যাগ করছে, মানে 90 ডিগ্রি পিছিয়ে আছে। তাহলে ফেজরটাকে আমরা কিভাবে দেখাবো, এরকম। তাই এটা ভি এর সঙ্গে 90 ডিগ্রি আছে। বোঝা গেল এটা কি করলাম ইন্ডাক্টরের ক্ষেত্রে? হ্যাঁ, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে তাহলে কি হবে? আইটা পজিটিভ আই অ্যাক্সিস হয়ে যাবে। ফেজর ডায়াগ্রাম ক্লাস 12 ছিল, পড়েছিলিস, মনে আছে? হুম 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 হুম। তাহলে এবার জানা জিনিস। হ্যাঁ, এগুলো আবার কমন।
তবে সেই এইদিকে আমার ভোল্টেজ ইম্পিডেন্স ছিল। ছিল না, ইম্পিডেন্স এইসব ছিল। হ্যাঁ আসবো, পরে আসবো আজকেই। আর আমার কারেন্টটা লিড করছিল ওই জন্য এইদিকে। লিড করেছে এটা 90 ডিগ্রি। তাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ভিআরআইটা ওভারল্যাপ করে যাবে? হ্যাঁ অবশ্যই, একদম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে তাহলে? ভিআই এটা ভি, ওভারল্যাপ। এটা আই। কারণ কি, কারণ ওদের মধ্যে কোনো ফেজের ডিফারেন্স নাই। এটা আই, এটা ভি। এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ঠিক আছে, এবার যেটা তুই বললি রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স, ফেজ অ্যাঙ্গেল, এইগুলো দেখবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি রেজিস্ট্যান্সটার গল্প বলি, রেজিস্ট্যান্স আমার কি ছিল? এটা হচ্ছে বলতে পারি প্রপার্টি অফ ম্যাটার, যেটা কি, যেটা কনস্ট্যান্ট ওভার টাইম। মানে যদি আমি ওই ফিজিক্যাল জিনিসগুলো আমার এক থাকে, টাইম অর ফেজ বলতে পারি, অথবা ফ্রিকোয়েন্সিও বলতে পারি। ঠিক আছে, এটা ছিল রেজিস্ট্যান্স। এবার ইন্ডাকটেন্স, এটা ইন্ডাকটেন্সের কারেন্টটাকে ল্যাগ করছে। এবার ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি ভাবি, দেখ ইন্ডাক্টরে যদি আরেকবার ফিরে যাই, আমরা যখন ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি এইটা সাপ্লাই দিয়েছিলাম, তখন আমি আইটা কিরকম পেয়েছিলাম, এক্সপ্রেশনটা মনে আছে? খাতায় লিখেছিস কেউ? দেখ আইটা এরকম পেয়েছিলাম, ভিএম বাই ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। হুম। আর আমরা এইটাকেই ভিএম বাই ওমেগা এলটাকে কি বলছিলাম, আইএম। দেখ তাহলে ওমেগা এল যেটা, এটাই ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স। তাই তো? ঠিক বললাম? ওমেগা এলটা ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স না? আমার হুম। নর্মাল কেসে হ্যাঁ। আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এই যে ও ওমেগা হ্যাঁ, এলটা, হ্যাঁ বল। ডাইমেনশনটা তাহলে সেম হলো, তাহলে 1/ωc ডাইমেনশনটা আর এর সাথে সেম হবে, এরকম কিছু ছিল। হ্যাঁ, এই ওমেগা এলটা দেখ, ওমেগা এলটাকে আমরা কি বলি, রিঅ্যাকট্যান্স বলি। হ্যাঁ মনে পড়েছে। রিঅ্যাকট্যান্স, এটাকে বেসিক্যালি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলি। বা হ্যাঁ, যেটা তুই ডাইমেনশন বললি, ওমেগার ডাইমেনশন কি, টাইম। 1/টাইম, হ্যাঁ একদম ঠিক। টাইম ইনভার্স। তার মানে টাইম ইনভার্স। আর এল এর ডাইরেকশন কি, দ্য রেজিস্ট্যান্স ইনটু টাইম হয়, যে আলটিমেটলি এটার যে ডাইমেনশনটা, এটাও রেজিস্ট্যান্সের ডাইমেনশনই হয়। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য কর, আমরা খালি ম্যাগনিটিউড পার্টটা দেখলাম, যেটা হচ্ছে ভিএম বাই ওমেগা এল, তাই না? তাই তো? হ্যাঁ। তার মানে আমরা এই ভিটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমি ধর আমার ভিটাকে আমি সাইন্স কসে না রিপ্রেজেন্ট করে আমি এরকম লিখতে পারি, সাম ভিএম ই টু দি পাওয়ার জে থিটা জে ওমেগা টি। এবার আমার আইটা কি পাচ্ছি, আইটা আমি পাচ্ছি আই ইকাস টু আই এম ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাই তো? তার মানে একটা ফেজেও চেঞ্জ হচ্ছে, যেটা হচ্ছে বেসিক্যালি এইখানে ফেজের চেঞ্জটা। এবার এই ফেজের চেঞ্জটাকে ইনকর্পোরেট করার জন্য আমরা কি লিখি, আমরা আইটাকে এইভাবে লিখি যে আই ইকালস টু ভি বাই জে ওমেগা এল।
বা বেসিক্যালি মাইনাস মানে কি মাইনাস জে ইন্টু ভি বাই ওমেগা এল। এইটা থেকে এইটা কিভাবে আসছে বুঝতে পারছিস তো? জে মানে কি, যেটা হ্যাঁ, বেসিক্যালি রুট ওভার -1, যেটা ইমাজিনারি নাম্বার ছিল। এবার এটা কেমন আসছে, তো যদি কমপ্লেক্স অ্যানালিসিস পড়া হয়েছে তোদের, না পড়া হয়নি এখনো? মানে জে ইন্টু আই করে ভি এর সমান পেজে নিয়ে এসে রেজিস্ট্যান্সটা লেখা হয়, কারণ এখানে হ্যাঁ, কমপ্লেক্স এটা হয় জে না। কেন আনলাম আমরা নর্মালি প্রথমে, তো এরকম ভি বাই ওমেগা এল করেছিলাম, তাহলে যেটা কেন আনলাম? 90 ডিগ্রি ফেজ শিফট। ফেজ শিফট, তাহলে যেটা দিয়ে আমার 90 ডিগ্রি ফেজ শিফট বোঝাচ্ছে কিভাবে? তাহলে বেসিক্যালি জে হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে? এটা কি করে বলতো? ফেজটাকে শিফট করে দেয় বাই π/2। মানে যদি এটাকে যদি একটা কমপ্লেক্স প্লেন কনসিডার করি, এটাকে রিয়েল পার্ট বলছি আর এটাকে ইমাজিনারি পার্ট বলছি। একটা হয়তো ভ্যালু আছে 5, ধর এটা 5 একটা ভ্যালু। এটাকে যদি জে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা 5 জে, এটাকে যদি জে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5 জেড ডাইরেকশনে এইদিকে হবে। তার মানে একটা ইমাজিনারি নাম্বার জে কি কাজ করে, জে হচ্ছে একটা কমপ্লেক্স প্লেনে 90 ডিগ্রি রোটেশন করে দেয়। একটা যে কোনো অবজেক্টকে জে দিয়ে মাল্টিপ্লাই করা মানে কমপ্লেক্স প্লেনে ওটা 90 ডিগ্রি রোটেট করিয়ে দেয়। এবং আমার এক্ষেত্রে কারেন্টটা কি করছে, তা কারেন্টটা 90 ডিগ্রি রোটেট করছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। ওই জন্য মাইনাস জে দিয়ে গুণ করেছি, দেখ ওই জন্য মাইনাস জে দিয়ে গুণ করেছি। যার ফলে কি মাইনাস জে দিয়ে গুণ করলে কি হচ্ছে, আমার ভোল্টেজটা আমার এরকম ছিল, এবং মাইনাস জে দিয়ে যে কারেন্টটা নর্মালি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমি যেই মাইনাস জে দিয়ে গুণ করে দিলাম অমনি আমার এখন কারেন্টটা এইটা হয়ে গেল। হ্যাঁ, মানে কি, মানে ও ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেশন করে দিল, যেটা বেসিক্যালি আমার ফেজারটা এঁকেছিলাম ইন্ডাক্টরের ক্ষেত্রে, মনে করে দেখ। ঠিক আছে? তো ওই জন্য এসি অ্যানালিসিসে আমরা সবসময় রিঅ্যাকটেন্সকে ওমেগা এল না বলে আমরা সবসময় এটাকে বলবো জে ওমেগা এল, কারণ ডাইরেকশনটাও দেখবো। রেজিস্ট্যান্স কি করে, রেজিস্ট্যান্স এই ডাইরেকশনে কোনো চেঞ্জ করে না বা ফেজারে কোনো তার চেঞ্জ মানে করে না। যেটা এখানে অপারেটরের কাজ করছে, তাই তো? একদম একদম ওই যে ফেজটা 90 ডিগ্রি শিফট হয়ে যাচ্ছে, ওই ফেজ শিফটটা বলতেই আমরা এখানে ওই তো কমপ্লেক্স অ্যানালিসিসের এই কনসেপ্টটা নিয়ে আসছি। কমপ্লেক্স অ্যানালিসিস এই কনসেপ্টটা যে কোনো একটা ভ্যালুকে জে দিয়ে মাল্টিপ্লাই করা মানে ওকে 90 ডিগ্রি রোটেট করে দেওয়া। দেখ এটা রিয়েল অ্যাক্সিস ছিল, এটা ইমাজিনারি। তাহলে 5টাকে আমরা এই দিকে দেখাবো, 5 যেটাকে এই দিকে দেখাবো, তাহলে 5কে জে দিয়ে গুণ করা মানে কি, দেখ 90 ডিগ্রি রোটেট করিয়ে দিল। সেই অ্যানালজিটাই আমরা এখানে ইউজ করছি। এখানে অ্যান্টি ক্লকওয়াইজে 90 ডিগ্রি রোটেট করছে, ওই জন্য মাইনাস জে দিয়ে গুণ করছি। মাইনাস যেটা নিচে গেলেই জে হয়ে যাবে, ওই জন্য দেখ জে ওমেগা এল করে দিচ্ছি। ঠিক আছে? তার মানে আই ইকুয়ালস টু ভি বাই জে ওমেগা এল। এতে কি হলো বলতো, এতে আমি আর শুধু ম্যাগনিটিউডটা দেখছি না, তার সঙ্গে আমার ফেজটাও এর মধ্যেই চলে আসছে। বোঝা গেল? বল কারো কোনো বুঝতে অসুবিধা আছে জে এর ব্যাপারটা এখানটা, তাহলে আমি আরেকবার বলবো। না, বুঝতে পেরেছি। বাকিরা? ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয় বলতো? ক্যাপাসিটারের ক্ষেত্রে মনে করে দেখ আইটার এক্সপ্রেশন এরকম ছিল, ভিএম ইন্টু ওমেগা সি ইন্টু সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তাহলে বেসিক্যালি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ভিএম বাই 1/ওমেগা সি। তাহলে এই 1/ওমেগা সি বা আলটিমেটলি পরে যেটা 1/জে ওমেগা সি, এইটাকে আমরা বলি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে? কেন, তাকে এটা যদি 1/জে ওমেগা সি করি তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, তাহলে আমার এই পাতায় লিখছি 1/জে ওমেগা সি করলে আমার, তাহলে ভি ইকালস টু, সরি, তাহলে আই ইকালস টু ভি বাই 1/জে ওমেগা সি। তাহলে আলটিমেটলি দেখ 1/জে ওমেগা সি মানে
যেটা দেখ 1/j, তার মানে এটা হচ্ছে j ইন্টু ওমেগা সি ইন্টু ভি। তাহলে আলটিমেটলি ভি ইন্টু ওমেগা সি ইন্টু ভি ছিল, তার সঙ্গে যে টার্মটা চলে এলো, যে দিয়ে গুণ করা মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তার মানে আমার ভোল্টেজটা আগে এইদিকে ছিল, কারেন্টটা নর্মালি এইদিকে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার একটা রোটেশন আছে এবং সেটা জে এর সঙ্গে মাল্টিপ্লাই মানে কি 90 ডিগ্রি রোটেশন, ওই জন্য আমার এখন এটা হচ্ছে আমার জে ওমেগা সি ইন্টু ভি, এই টার্মটা, যেটা আমি বলছি ইকুয়ালস টু আই। ঠিক আছে? বোঝা গেছে এখানে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই পার্টটা আর কারো কিছু কোনো প্রবলেম থাকলে বল, আরেকবার বলবো এতক্ষণ যা বললাম তার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো অসুবিধা নাই আশা করছি। তাহলে এবার আমরা চলে যাব পাওয়ার ইন এসি সার্কিট। তাহলে একটা এসি সার্কিটে পাওয়ার কিভাবে কনজাম্পশন হচ্ছে সেটা দেখি। তাহলে ধরা যাক আমার একটা এরকম এসি সার্কিট আছে, যাতে তিনটে কম্পোনেন্টই আছে, রেজিস্ট্যান্সও আছে, ইন্ডাক্টরও আছে, ইন্ডাকটেন্সও আছে, এবং তার সঙ্গে একটা ক্যাপাসিটারও আছে, সেটা আমরা এসি সাপ্লাই দিচ্ছি। তাহলে এতে যদি কারেন্ট আই ফ্লো করে, তাহলে আই এর এক্সপ্রেশন কিরকম হবে? ভি বাই, দেখ রেজিস্ট্যান্সের জন্য কি রেজিস্ট্যান্স আর হয়, প্লাস ইন্ডাক্টরের জন্য কি হয় জে ওমেগা এল হয়, প্লাস ক্যাপাসিট্যান্সের জন্য কি হয় 1/j ওমেগা সি। হুম। এই টোটাল জিনিসটাকে আমরা কি বলছি? টোটাল জিনিসটাকে আমরা বলছি ইম্পিডেন্স। মানে যেটা গুণ হচ্ছে ওই π/2 এর ফেজ ডিফারেন্সটার জন্য। হ্যাঁ, এটা বললাম তো তখন। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। বল, বুঝতে না পারলে আমাকে আগে বল, না 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 না, বুঝতে আমার টাইম পেরেছি না লাগবে বল। একবার। বাকিরা বুঝতে পেরেছিস তো সবাই নাকি? জে দিয়ে মাল্টিপ্লাই ব্যাপারটা, যেটা কেন শুধু ওমেগা সি ছিল, 1/j ওমেগা সি কেন করলাম, বা শুধু ওমেগাল ছিল জে ওমেগাল কেন করলাম, এই ব্যাপারটা কেউ বুঝতে পেরে অসুবিধা ফেজার থাকলে পারে ডায়াগ্রাম থেকেই অবশ্যই তো বল। বুঝেছে। হ্যাঁ, ঠিক আছে, আশা করছি কারো অসুবিধা নাই। এবার পড়লে অসুবিধা থাকলে অবশ্যই পরের দিন বলবি, এখন থাকলে এখনো বলতে পারিস, আমি আরো একবার বলবো তাহলে। দাদা একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, বল। আমাদের না ফোর্স ড্যাম্পড অসিলেশন ছিল সেম 3 তে। এখানে হুম। এরকম একটা এক্সপ্রেশন যেন ছিল অ্যামপ্লিটিউডের, 4b² প্লাস এরকম একটা এসেছিল আই দিয়ে, √/অফ কোনটা? ছিল। এইটা এই এইটা যেরকম এইটা তুমি লিখেছো, হ্যাঁ, ফোর্স ভাইব্রেশনে দেখ এরকম বেসিক্যালি, টাইপের জিনিস এসেছিল। হ্যাঁ কাইন্ড অফ ব্যাপারটা এটাই, এটাও একটা ফোর্স ভাইব্রেশনই হবে। ঠিক আছে, এটা এই যে এলআরসি না, এলআরসি বেসিক্যালি একটা তোর মানে কি বলবো, এই যে ইন্ডাক্টর যে জিনিসটা না, ইন্ডাক্টরটা বা ক্যাপাসিটর একটা এনার্জি স্টোর করে রাখে, তাই তো? এটা জানিস নিশ্চয়ই। হ্যাঁ, হাফ এল আই স্কোয়ার আর হাফ সিভি স্কোয়ার। ½ CV², হ্যাঁ। আর একটা একটা স্প্রিং কি কাজ করে বলতো? একটা স্প্রিংও কাইনেটিক এনার্জিটাকে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি স্টোর করে রাখে, হাফ ওটাকে কি হাফ। kx², হ্যাঁ হ্যাঁ। তো এগুলো অ্যাকচুয়ালি একই অ্যানালজি, এটা মেকানিক্যালি আর এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালি। ইলেকট্রিক্যালি, আচ্ছা তোদের বুঝতে পেরেছি। তোদের কি অসিলেটর পড়ানো হয়েছে? এলসি অসিলেটর এইসব? আচ্ছা, তোরা ফোর্থ সেম মানে ফিফথ সেমে পড়বি, তুই অপূর্বতা পড়াবে, অসিলেটর ফেটার পড়াবে। ব্যাপারটা সেটাই, যেটা তোরা মেকানিক্যাল একটা অসিলেটর পড়েছিস না, ওখানে আবার ইলেকট্রিক্যাল একটা অসিলেটর পড়াবে। এলসি অসিলেশন বলে একটা জিনিস হয়, এলসির এক পাশে যদি শুধু এরকম আর না রেজিস্ট্যান্স না রেখে, রেজিস্ট্যান্সটা বেসিক্যালি ওই ইয়ের মতো কাজ করে, ড্যাম্পিং এর মতো কাজ করে। ঠিক আছে, তো একটা ফোর্স ভাইব্রেশনে কি ও, ছিল? ফোর্স ভাইব্রেশনে একটা ড্যাম্পিং টার্ম ছিল, একটা যেটা অসিলেটরি ভি টার্ম এর ছিল। সাথে প্রপোর্শনাল, হ্যাঁ। হ্যাঁ, আর একটা অসিলেটর এটা ছিল f0 cos ωt, যেরকম ধরতাম। হ্যাঁ, একটা অসিলেটর টার্ম ছিল, আর একটা কি ছিল বলতো? একটা ফোর্স ফোর্স ছিল, যেটা ফোর্স করছিল ওটাকে। হ্যাঁ। আচ্ছা, এটা কি তুই মানে ইন্টারেস্টেড? তাহলে আমি একটু গল্পটা বলতে পারি, 2 মিনিট বলছি। ব্যাপারটা দেখ, ওই যে হুম, তুই বললি না বলো বলো বলো। যে অসিলেটরি টার্মটা, যে তোর রেজিস্টিভ টার্মটা যেটা ছিল, ফ্রিকোয়েন্সি যেটা যেটা তোর কিসের সঙ্গে, ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল ছিল, তাই না?
হ্যাঁ, ড্যাম্পিং ফ্যাক্টর, ওই যেটা ওই ড্যাম্পিং ফ্যাক্টর রেজিস্টিভ ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল ছিল, আর এইটা কিসের সঙ্গে প্রপোর্শনাল ছিল? এই এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তার অ্যাক্সিলারেশনের সঙ্গে। এখানেও ব্যাপারটা সেরকমই, দেখ আরটা ভি ইকুয়ালস টু আই আর লিখি, তাই না? আইটা বেসিক্যালি এখানে ভেলোসিটির করসপন্ডিং। আইটা কি পার্টিকেলের ভেলোসিটি না, চার্জের ভেলোসিটি তো। হ্যাঁ, তাই তো হবে, কিউ বাই আর টি তো। ইন্ডাক্টরটা কি হয়? ইন্ডাক্টর ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটি মানে কি পার্টিকেলের অ্যাক্সিলারেশন বোঝাচ্ছে, হ্যাঁ, ভি ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। তার মানে এটা অ্যাক্সিলারেশনের প্রপোর্শনাল। দেখ ইন্ডাক্টরের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু ডিআই বাই ডিটি, তার মানে একটা অ্যাক্সিলারেশন অফ মাইনাস পার্টিকেল। আসবে না? মাইনাসের কথা ভুলে যা এখন, শুধু ম্যাগনিটিউড নিয়ে ভাব। তার মানে এটা বেসিক্যালি ডি কিউ বাই ডিটি না, ডি টু কিউ বাই ডিটি টু এভাবে লিখতে ডিটি পারি। স্কোয়ার হবে, হ্যাঁ। হুম। আর এটা কি ডি কিউ, এটা ডি কিউ বাই ডিটি ইন্টু আর। দেখ একই অ্যানালজি চলে আসছে। এটাও একটা ভেলোসিটি, ডি কিউ বাই ডিটি মানে ভেলোসিটি। এটা পার্টিকেলের চার্জের ভেলোসিটি। তার মানে চার্জের জন্য যে মুভমেন্টটা হয় তখনও একটা অসিলেশনই হয় বেসিক্যালি, সেটা আমরা ইলেকট্রিক অসিলেশন বলি। আর যেটা ওখানে হয় ওটা মেকানিক্যাল। তুই যদি, দারুণ অ্যানালজি দিয়েছিস, তুই যদি মেলা সব এক। দেখ রেজিস্ট্যান্স পার্টটা ওখানে ছিল, রেজিস্ট্যান্স কি করে? রেজিস্ট করে একটা জিনিসকে। ওখানেও ড্যাম্পিং পার্টটা কি করে? রেজিস্ট করে জিনিসটাকে মোশন হওয়ার থেকে। হুম। আর এখানেও ইন্ডাক্টরটা দেখ, ইন্ডাক্টরটা কি করে? ওখানে ইন্ডাক্টরটা অ্যাকচুয়ালি মুভ করতে চায়। এখানেও যে মানে ওখানে ইন্ডাক্টর বলছি, ওখানে তোর স্প্রিংটা কি করতে চায়? স্প্রিংটাই যেটা অসিলেশন করে। এখানেও হচ্ছে ইন্ডাক্টরটা যেটা অসিলেশন করায়। এখানে ওখানে পার্টিকেলটা অসিলেট করে, এখানে আমার চার্জটা অসিলেট করে। চার্জটা অসিলেট করে। হ্যাঁ দেখ কিউটা বেসিক্যালি চার্জ তো, ডি কিউ বাই ডিটি মানে কি চার্জের আসলে মুভমেন্ট। ওইটাই তখন সন্দেহ হচ্ছে, কারণ আমার যখন আসলে এবারে কোয়েশ্চেনও দিয়েছিল যে একটা ওয়েভের ইকুয়েশন দিয়েছিল, দিয়ে সেখান থেকে বলছিল যে ভেলোসিটিতে দেখাও যেরকম পাই বাই 2 এর ফেজ ডিফারেন্স আছে, এটা এসেছিল আমাদের। এবার আমি তখন ওটাকে ডেরিভেটিভ পাচ্ছি, ওই জন্যই জিজ্ঞাসা করলাম আরো। হ্যাঁ ব্যাপারটা এরকমই, এখান থেকেই আসছে। তুই অ্যানালজিটা দারুণ দিয়েছিস। তুই এরপরে যখন পড়বি না, মানে ওটা ফিফথ সেমে আছে, তো আরো ভালো তুই বুঝতে পারবি ব্যাপারটা, যে আলটিমেটলি জিনিসগুলো সব একই টাইপের। ঠিক আছে, তো যেটা হুম। যাচ্ছিলাম সেটাই ফিরে যাই। এই গোটা জিনিসটাকে আমরা ইম্পিডেন্স বলি। এটাকে কিভাবে লিখি? আই ইকাস টু ভি বাই জেড। জেডটা কি? জেডটার তাহলে একটা ম্যাগনিটিউড আছে আর একটা ফেজ আছে। তাহলে ম্যাগনিটিউডটা কী হবে? ম্যাগনিটিউডটা দেখ এরকম হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল প্লাস ওয়ান বাই ওমেগা সি, সরি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, এটার হোল স্কোয়ার। এটা হচ্ছে ম্যাগনিটিউডটা, তাই তো? যে কোনো একটা এ ইকাস টু যদি এক্স প্লাস জে ওয়াই হয়, তার ম্যাগনিটিউড কি হয়? ম্যাগনিটিউড অফ এ ইকাস টু রুট ওভার এক্স আর স্কোয়ার প্লাস ইনটু, ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তো এখানেও ম্যাগনিটিউডটা। দেখ, আরটা হচ্ছে রিয়েল পার্ট, আর ওমেগা এল প্লাসই হবে, না এটা মাইনাসই হবে, যেটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে এটা কি? হ্যাঁ, তার মাইনাস মানে হবে তো। হ্যাঁ মাইনাসই তো লিখেছি। তার মানে এটা কি বেসিক্যালি আর প্লাস জে, যদি কমন নিয়ে নিই, ওমেগা এল ছিল, আর এটা প্লাস ওয়ান বাই জে ওমেগা সি, তার মানে ওটাকে মাইনাস জে বাই ওমেগা সি লিখতে পারি। এখান থেকে আর প্লাস জে ইন্টু ওমেগা এল প্লাস, সরি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি। দেখ এইটাই তাহলে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। তাহলে ম্যাগনিটিউড মানে কি? রুট ওভার অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। আর ফেজটা কি? ফেজটা যেটা ফাই লিখেছি, টু দি পাওয়ার জে ফাই, এই যে জে ফাই, ফাইটা কি? ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কত হয়? ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, তার মানে ওমেগা হ্যাঁ। এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি বাই আর। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটাকে ইম্পিডেন্স দিয়ে আমরা লিখতে পারি। তাহলে ইম্পিডেন্সের এক্সপ্রেশনটা দেখালাম। এবার তাহলে আচ্ছা, জে পাওয়ার, স্কোয়ারটা তো -1 হবে। হ্যাঁ জে স্কোয়ার মাইনাস ওয়ান হবে, কিন্তু জে স্কোয়ার কোথায় আছে? না, তাহলে রুট ওভারের ভেতরে আর স্কোয়ার প্লাস ওখানটাকে যদি আমরা যদি এইভাবে করি, তাহলে ওটাও তো জে স্কোয়ার হচ্ছে, তাহলে ওখানে আর স্কোয়ারের পর মাইনাস হবে না? না না, ব্যাপারটা হলো না। ম্যাগনিটিউডে তো জি আসে না, রুট ওভার হ্যাঁ অফ এক্স দাঁড়া, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে তো হবে। হ্যাঁ ওকে বলছি আমি। দেখ ধর একটা কমপ্লেক্স নাম্বার এ, যেটা দুটো পার্ট, একটা রিয়েল পার্ট এক্স ও, আর ইমাজিনারি বুঝতে পার্ট। পেরে গেছি। ধুর ধুর, আমি কি বলছি! হ্যাঁ তাহলে মড এটা কি লিখি আমরা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাই এখানে করেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা পেলাম। এই দুটো এক্সপ্রেশন মনে রাখিস।
এবার পাওয়ারটা বার করবে। তাহলে পাওয়ার যে কোনো জিনিসের মানে কি, পাওয়ার মানে হচ্ছে বেসিক্যালি ভি ইন্টু আই। তাহলে আমরা জানি ভি ধরেছিলাম ভি জিরো সাইন ওমেগা টি, আর আইটা আমি জানি না, আমি ধরে নিচ্ছি আই আই ভি এম, এটা আই এম সাইন ওমেগা টি প্লাস সাম ফেজ ডিফারেন্স থাকবে ফাই, এটা ধরে নিচ্ছি। এবার যদি আমি তাহলে অ্যাভারেজ পাওয়ার বার করি, পি অ্যাভারেজ সমান কী হবে, ভি ইন্টু আই। তাহলে 1/t 0 থেকে টি ভি ইন্টু আই, তার মানে ভি এম আই এম সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, তাহলে এবার দেখ সাইনে কসবি টু সাইনে কসবি, এটাকে যদি হাফ ইন্টু টু করে দিই, টু সাইনে কসবি এর একটা ফর্মুলা ছিল মনে আছে? সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। না, কস দিয়ে হবে, এটা মানে হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওটা টু না, সাইন ওটা এ তো টু সাইন বি। কস এ কস বির ফর্মুলা তো, এটা তো টু কস এ না, কস বি। সাইন এ সাইন বিরও তো ফর্মুলা। দাদা সাইন এ কস বি লিখে দিই। সাইনে কস বি লিখেছো তো, এই জন্যই বলছি। সরি, সাইন এ সাইন বি হবে। হ্যাঁ এখানে সাইনই তো আছে, টু সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি প্লাস ফাইভ। তাহলে মানে কি কস অফ এ সাইন, মাইনাস বি মাইনাস কস অফ এ। হ্যাঁ ঠিক আছে এটা। তাই এই সূত্রটা এবার এখানে অ্যাপ্লাই করবো, ওমেগা টি আর ওমেগা টি প্লাস ফাইভ, মানে এটা আমার ওমেগা টি আর বিটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাইভ। এটা যদি করি, এটা করলে তাহলে আলটিমেটলি দেখ এক্সপ্রেশনটা এরকম পাবো। তোরা খাতায় করিস, আমার চোখের সামনে লেখা আছে, আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা করলে দেখ 0 থেকে টি এর মধ্যে প্রথমটা দেখেই বোঝা যাচ্ছে ওমেগা টি মাইনাস মাইনাস ওমেগা টি মাইনাস ওমেগা টি মাইনাস ফাইভ, তার মানে দেখ কস ওমেগা কস ফাইভ পাবো, একটা টার্ম কস ফাইভ পাবো, বুঝতেই পারছি। তার সঙ্গে আরেকটা টার্ম কী পাবো, সেটা হচ্ছে কস টু ওমেগা টি প্লাস ফাইভ ডিটি। তাই তো, ঠিক লিখলাম তো? হ্যাঁ কি না বল রে? হ্যাঁ, তাহলে এটা ভি এম আই এম, কস ফাইটা তো কনস্ট্যান্ট, এটা টি এর ওপর ডিপেন্ডেন্ট নয়। কস ফাই ইন্টু ডিটির জন্য একটা টি আসবে, সেই টি আর এই টি কেটে যাবে, মাইনাস এটা কি হবে ভি এম আই এম বাই টু টি কসের একটা টু ওমেগা টি প্লাস ফাইভ ইন্টু ডিটি। এবার 0 থেকে টি এর মধ্যে কসের ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা 0 হয় আমরা জানি, তার মানে এই Zero পোর্শনটা হবে। 0 হয়ে যাবে। তাহলে দেখ পাওয়ারটা আমার পি অ্যাভারেজ হচ্ছে ভি এম বাই রুট টু ইন্টু আই এম বাই রুট টু, এই ফর্মে লিখতে পারি, ইন্টু কস ফাই। ভি এম বাই রুট টু কী ছিল, আরএমএস ভ্যালু ছিল, ভি এম বাই রুট টু সমান আরএমএস ভ্যালু এই ছিল এটা তো। তো পাওয়ার ফ্যাক্টর এলো মনে হচ্ছে। হ্যাঁ ওটাই এবার বলতে যাচ্ছিলাম যে কস ফাই দেখ আমরা জানি পাওয়ার সমান ভি ইন্টু আই হয়, তার মানে হ্যাঁ, অ্যাভারেজ পাওয়ার সমান ভি ইন্টু আই হয়েছে, কিন্তু তার সঙ্গে একটা লেজুরে টার্ম চলে কস যাচ্ছে কস ফাই। টান চলে এসেছে, এটা এটা পাওয়ার কি ফ্যাক্টর বলে, বলে। পাওয়ার ফ্যাক্টর। এটা এসেছিল এবারে সেমিস্টার 3 এর পরীক্ষাতে আমাদেরও। হুম, পাওয়ার ফ্যাক্টর ঠিক বলতে ফাইটা যেটা বললাম, ফাইটা বেসিক্যালি কি, ট্যান ইনভার্স ওই যে ভ্যালু। ফাই না ওই ভ্যালুটা নয়, এখানে ফাইটা অন্য, দেখ এখানে ফাইটা, এটা ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই। যে কোনো ফেজ বোঝাতে ফাই ইউজ করা হয়, ওইখানে অন্য ফাই ছিল, এই ফাই আর এই ফাই মিলালে হবে না। এই ফাইটা এইটা জেড এর ফাইটা ছিল, এটা মানে জেড এর যে অ্যাঙ্গেলটা ছিল, জেডটা তো একটা কমপ্লেক্স ও কোয়ান্টিটি, কমপ্লেক্স আচ্ছা, কোয়ান্টিটি মানে তার অ্যাঙ্গেল আছে, এটা জেড এর অ্যাঙ্গেলটা ছিল। এটা তাহলে থিটা ধরুন আমি ঘুরিয়ে ফেলেছি, হ্যাঁ তাই তো, ঠিকই তো। না থিটা ধরলে হবে না, কারণ তুই যখন করবি তোকে একটাই ধরতে হবে, তোকে গোলালে হবে না, তোকে প্র্যাকটিস করতে হবে এটা করা। আমি থিটা ধরে এখন করে দিতেই পারি, এখানে শুধু এই ঠিক আছে, কিন্তু ঠিক আছে আমি এইটাকে বরং থিটা লিখে দিই বেটার। আমি এটাকে থিটা লিখে দিই, না তোরা খাতায় লিখে ফেলেছিস অলরেডি, এটা কোথাও লেখা নেই, এটাকে আমি থিটা লিখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি থিটা ঠিক। এটা থিটাটা কি, থিটাটা হচ্ছে ফেজ। এখানে শুধু এই সিম্পল পাওয়ারটা আছে তো, আর কোনো রকম পাওয়ার নেই তো? আরো পাওয়ার আছে, ওটা আজকে আর বলবো না, ওটা পরের দিন বলবো। তাহলে এই ফাইটা কি বলছি আমরা, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই। এই সব কটা পাওয়ার আমাদের আছে? তোদের সিলেবাসে উল্লেখ করা নাই, কিন্তু আমি আগের বারও পড়িয়েছিলাম যখন বলে দিয়েছিলাম,
এবারও বলে দেবো, এবার পড়বি কি না পড়বি সেটা তোর ওপর, কারণ বলে দিলে তোরা ইন্টারেস্টই পাবি ওটা, মানে জানতেও ভালোই লাগবে, আমার তো এটাই মনে হয়। আর সিলেবাসের বাইরেও একটু পড়াশোনা করা ভালোই, ওই জন্য আমি বলে দেবো। এবার কিন্তু সিলেবাস, হ্যাঁ সিলেবাসে এক্সপ্লিসিটলি সেইভাবে বলা নাই, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মানে অ্যাক্টিভ পাওয়ার বলা হয়, এটা বেসিক্যালি যেই পাওয়ারটা বললাম পি অ্যাভারেজ, মানে এটা আমার অ্যাক্টিভ পাওয়ার লেখা হয়। তাহলে এটা বলছে না ভি অ্যান্ড আই। এবার অ্যাক্টিভ পাওয়ার ছাড়া আরও দুটো পাওয়ার আছে, আরেকজন যে বললি আর কি হয়, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে একটা জিনিস হয়, আর কমপ্লেক্স পাওয়ার বলে একটা জিনিস হয়। কিচ্ছু নাই, মানে জাস্ট এটা মনে রাখা এমন কিছু হেক্টিক ব্যাপার না। আরেকটা হয় সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বলে। ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ারটা কি বলতো, এটাকে পি দিয়ে লেখা হয়, ঠিক আছে, যেটা আমরা এখন বার করলাম পি অ্যাভারেজ বা পি। অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার ইউজ, যেই পাওয়ারটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়, ঠিক আছে। মানে তো ধর বাল্ব জ্বলছে, বাল্ব জ্বলতে যেইটুকু পাওয়ার লাগবে, বা ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরতে যেইটুকু পাওয়ার লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা বলতো, কার কোনো ধারণা আছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি? হ্যালো, রিঅ্যাক্টিভ পাওয়ার কি রিঅ্যাকটেন্সের সাথে যে অ্যাঙ্গেলটা হবে? একদমই ঠিক। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ এল অ্যান্ড সি। এইটা কি ইল বলতো, অ্যান্ড এটা অ্যাকচুয়াল পাওয়ার নয়, এটা অ্যাকচুয়াল পাওয়ার নয়, আবার এটা কাজেও লাগে। মানে এটা কি করে বলতো, এই পাওয়ারটা ব্যাক অ্যান্ড ফোর্থ করে, মানে রিফ্লেকশনের মতো ইন সার্কিট। মানে এই পাওয়ারটা ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টরে যায়, ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটরে যায়, এরকম একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। মানে তোরা এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকে, মানে সেই ভাইব্রেটিং স্প্রিং এর মতো। তো গিটার বাজাস তো অনিরুদ্ধ, গিটার যখন বাজাস কি হয়, গিটারে এই নোটটা আর এই নোটটা কানেক্টেড থাকে না, এবং এইটা হ্যাঁ, যখনই হাত দিই সেটা একটা নোট হয়ে যায়, তার মানে কি তারটা এইরকম অসিলেট করে, আবার এইরকম অসিলেট করে, তাই তো? তার মানে সাইন কস দুটো টার্ম থাকবে স্টেশনারি ওয়েভের ইকুয়েশনের মতো। হ্যাঁ, কাইন্ড অফ। তো এটাও কি এই ব্যাপারটা ওরকম, মানে এই পাওয়ারটা ওরকম অসিলেট করতে থাকে, একবার এই দিক থেকে এই দিকে যায়, একবার এই দিক থেকে এই দিকে আসে, এরকম ব্যাপার স্টেশনারি ওয়েভের মতো, ঠিক আছে। আর কমপ্লেক্স পাওয়ারটা কি, এটাকে কিউ দিয়ে লেখা হয় বললাম, কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে একটা পাওয়ারের রিপ্রেজেন্টেশন। এইটাকে লেখা হয় এস ইজ ইকাল টু পি প্লাস জে কিউ, এই ফর্মে লেখা হয়। মানে কমপ্লেক্স পাওয়ারটা একটা পাওয়ারের রিপ্রেজেন্টেশন, যার অ্যাক্টিভ মানে রিয়েল পার্টটা হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ারটা কি, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি ভি ইন্টু আই, যে কোনো ইনস্ট্যান্টে ভি ইন্টু আই, মানে এখানে কস ফাই টার্মটা নাই। এবার অ্যাপারেন্ট পাওয়ারের সঙ্গে কস ফাই করলে সেটা হয়ে যাবে রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, আর এর সঙ্গে সাইন ফাই করলে সেটা হয়ে যাবে এই রিঅ্যাক্টিভ পাওয়ার বা কিউ। ঠিক আছে, এগুলো পরের দিন বলবো ভালো করে। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই থাক। আর কারো কোনো প্রবলেম থাকলে বল, কোথাও বুঝতে অসুবিধা থাকলে আজকের ক্লাসে। বাকিটা আমি তারপরে এল আর সিরিজ সার্কিট পরের দিন, আর আর সি সিরিজ সার্কিট এগুলো পরের দিন বলে দেবো। ঠিক আছে, পরের দিন তার মানে এখানে যেগুলো লিখে রেখেছিলাম দেখ, এইগুলো আজকে আমার বলা হলো না, এগুলো বলে দিয়েছি। তার মানে এই পার্টটা হয়ে গেছে, মিন ভ্যালু আরএমএস ভ্যালু বলেছি, কারেন্ট ইএমএফ উইথ সাইনোসয়েডাল ওয়েভফর্ম বলেছি, আর রিঅ্যাকটেন্স, ইম্পিডেন্স, ফেজ অ্যাঙ্গেল, পাওয়ার ডিসিপেশন ইন পাওয়ার ইলেকট্রিক সার্কিট বলেছি, আর স্কোয়ার আর হয়, পাওয়ার ফ্যাক্টরও বলেছি, রেজোনেন্সটা পরের দিন বলবো, আর এলআরসিআরটা পরের দিন বলবো। ঠিক আছে, কিউ তার মানে ফ্যাক্টর মানে কি রিঅ্যাকটেন্স ফ্যাক্টরটারই কথা বলছে? এই সরি, রিঅ্যাকটেন্স ফ্যাক্টর বলছি, কি একটা লিখলে আমি কোয়ালিটি ওটা ভুলে ফ্যাক্টর ছিল এলাম। না? কোয়ালিটি ফ্যাক্টর, ও না, হ্যাঁ, কোয়ালিটি কোয়ালিটি ফ্যাক্টর তো ফ্যাক্টর, আলাদা। ওটা হচ্ছে রেজোনেন্সের সময় হয়। ওটা তো রেজোনেন্সের সময়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওটা দেখবো পরের দিন। তাহলে এই তিনটে হয়ে গেছে, এটা আমরা পরের দিন বলবো। এটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর থাক, বেশি বাড়িয়ে লাভ নেই। অনলাইন ক্লাসে 1 ঘন্টার বেশি নেওয়া উচিত না, আমার তো নিজের মনে হয়।
ঠিক আছে, তাহলে বল আর কারো কোনো প্রবলেম থাকলে, তো শেষ করবো আজকে এখানে। বল, কেউ কিছু বলার থাকলে বল। সবাই বুঝতে পেরেছিস তো মোটামুটি? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে শেষ করছি আজকে এখানে, তো লিভ করতে পারিস তাহলে।